আসসালামু আলাইকুম এইচএসসি 25 শিক্ষার্থীরা। এইবারে তোমাদের কিন্তু এটা শেষ পরীক্ষা। তো শেষ পরীক্ষায় বসার আগে তোমাদের জন্য কিছু পরামর্শ থাকবে। আমি আশা করব সেই পরামর্শগুলো তোমরা ফলো করবা। ফলো করে অবশ্যই তারপর তুমি পরীক্ষাটা দিতে যাবা। এই ভিডিওটা একটু বড়, একটু হয়তোবা দেখতে তোমার সময় লাগবে, বাট একটু টাইম ইনভেস্ট করো। আমি বলবো যে তোমরা এই যে বিগত পরীক্ষাগুলো দিয়ে আসছো, অনেক বেশি ওয়ান শটের উপর নির্ভর করে অনেকে পরীক্ষা দিছো। একজন যে 2 বছর বা 1.5 বছর যাবত পড়ালেখা করছে আর যে 2টা 5 ঘন্টার ওয়ান শট দেখছে, এই দুটা কোনোদিনই সমান না। তো এখন তো সময় আর কয়েকটা দিনই আছে। এখন যেটা করতে হবে যে তোমাকে কোনো একটা টপিক অ্যাকচুয়ালি ভালোভাবে, ওই যেই ইম্পর্টেন্ট টপিকগুলা সেগুলা শিখেই তারপর প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে এমসিকিউ, এবং আমি বলবো অর্গানিকের অ্যাটলিস্ট তুমি একটা সিকিউ দেওয়ার যোগ্যতা নিয়ে পরীক্ষা দিতে চাও। না হলে কিন্তু তুমি একটা মারা খাওয়ার বড় একটা সম্ভাবনা আছে, তাই না? এবং এমসিকিউ গুলো যখন করবা তখন অবশ্যই চেষ্টা করবা যে এইটা হইলো কেন আর ওই অপশনগুলো হইলো না কেন, এবং রিলেভেন্ট টপিকগুলো তুমি বরাবর দেখে ফেলার চেষ্টা করবা। এবং যেহেতু বেশ কয়েকটা দিন গ্যাপ দিয়ে তারপর কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ তুমি, তাই তোমাকে কিন্তু এই কয়টা দিন একটু বারবার লিখা প্র্যাকটিস করতে হবে। না হলে কিন্তু তোমার লিখায় একটা জড়তা চলে আসবে, তখন কিন্তু তুমি আর কেমিস্ট্রি সেকেন্ডে আশানুরূপ ফলাফল করতে পারবে না। কারণ আমরা জানি যে লং ব্রেক যত হয় এক্সাম তত আসলে খারাপ হয়। তো যাই হোক, তোমাদের একটু নীতি বাক্য শোনালাম, যেটা আই থিঙ্ক তোমাদের দরকার পড়বে। খালি ওয়ান শটের পিছনে না ঝুঁকে একটু বইটা পড়ো, একটু প্র্যাকটিস করো, ইট উইল হেল্প ইউ। তো দেখো, বরাবর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমরা শুরু করব আজকের ক্লাস। তো দেখো, এখানে একটা কোয়েশ্চেন আছে, চলো করি সবাই মিলে। সেটা হলো, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি? তীব্র অ্যাসিড হইতে পারে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তীব্র অ্যাসিড, তাই না? মৃদু ক্ষার, এটা হতে পারে কি NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা যদি করে তাহলে কি আমরা HCl প্লাস NH4OH এর ক্ষেত্রে বিক্রিয়া করলে আশা করা যায় যে পাবো NH4Cl, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ পানি। তো অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু মৃদু লেভেলের একটা কিন্তু অম্ল। তো তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে চ্যাপ্টার 3-তে বই কি আছে, HCl আর NaOH অর্থাৎ সবল অ্যাসিড সবল ক্ষার যদি বিক্রিয়া করে, তাহলে পিএইচ প্রশমন বিন্দু, মানে যেই বিন্দুতে যা বিক্রিয়াটা প্রশমন হবে সেটার পিএইচ পাওয়া যায় 7। সেখানে যে কোনো ধরনের নির্দেশকই তুমি চাইলে ইউজ করতে পারো। করি ফেনল রেড আছে, থাইমাল ব্লু আছে, ফ্যানোফথিলিন আছে, মিথাইল অরেঞ্জ আছে। তো আমরা জানি যে ফ্যানোফথিলিনের রেঞ্জ তো 8 থেকে 10-এর মধ্যে পড়ে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে চিন্তা করে দেখো, আমরা যদি একটু জানতে চাই যে কোন নির্দেশকটার আমাদের পিএইচ হলো অম্লের রেঞ্জে পড়ে, সেটা হলো মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, অর্থাৎ এইটার অ্যান্সার মিথাইল অরেঞ্জ হবে। তো আমি যেমন তোমাদের দেখো ওভারঅল এই পুরো টপিকেরটাই রিকল করাইয়া দিলাম, এইভাবে করে এমসিকিউ তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক তোমাদের বেনিফিটটা হবে। এরপর দেখো, আমি যদি এই যে এখানে এক্সপ্লেইনটা একটু দেখাই, দেখো এই যে যখন একটা তীব্র অ্যাসিড অতি মৃদু ক্ষার বিক্রিয়া করে তখন ইকুইভ্যালেন্ট পয়েন্ট 7-এর থেকে কম হয়, সেটা 3.1 থেকে 4.4 এর মাঝে হয়, এবং তখন এই টাইট্রেশনের পয়েন্টের জন্য মিথাইল অরেঞ্জ সবচেয়ে পারফেক্ট হবে। এরপর দেখো, এখানে আমি একটা চার্ট দিয়ে দিছি, তোমরা এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে তো আমি প্রোভাইড করেই দিই, সেখান থেকে তুমি একবার জাস্ট গো থ্রু করে নিবা যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য যেটা আমি মুখে বলতেছিলাম, যে কোনো নির্দেশক, লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনোফথিলিন, এনিথিং ইউ ক্যান ইউজ। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এই যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ঠিক আছে? এই যে এখানে মিথাইল অরেঞ্জ অপশনে ছিল। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, ফেনোফথিলিন, থাইমাল ব্লু, এরকম কিছু হইতে পারে। মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, এটা তো প্রশমন বিক্রিয়া কোনো জায়গায় হয়ই না বা কমপ্লিটই হয় না, এই জন্য কোনো এটা উপযোগী হবে না। এইগুলার যে আবার প্রশমন যে ছকগুলা ছিল, আমি বলবো প্রশমন কার্ভে, সেই ছকগুলা তোমরা কিন্তু অবশ্যই সিকিউর জন্য আবার প্র্যাকটিস করে যাবা। যেমন ধরো, আমি যদি একটা ছোটখাটো তোমাদের ডেমো হিসাবে চিন্তা করায় দিই, ধরো
যেটা সবচেয়ে বেশি আসে, যে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার। এখন দেখো মৃদু অ্যাসিড তার মানে অবশ্যই কি 3-এর থেকে ওর প্রশমনটা বেশি হবে, সরি পিএইচ এর মানটা বেশি হবে। এবং যেটা তীব্র ক্ষার ঢালতাছো সেটার আবার কত, 11 থেকে 14-র মাঝে কোনো একটা পয়েন্ট থেকে আসবে। তাহলে এইভাবে করে আনবা, এনে আস্তে 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 সেই পয়েন্টটা কোথায় যাইয়া হবে, সেটা হলো মোটামুটি 8.8 বা 8.27 এর এই জায়গাটায় যায়া হলো নির্দেশকটা তুমি দিয়ে দিবা। মোটামুটি এইভাবে করে ভালোভাবে এক্সপ্লেন করে নিও। আর এইগুলোর যে সিকিউ ভিডিওগুলো আছে সেগুলো দেখা দেখা নিজেকে আরেকটু ক্লিয়ার করে নিবা, ঠিক আছে? তাহলে দেখো আর কি দিছি দেখি এখানে। এই দেখো তোমাদের কোনটার জন্য পিএইচ এর মান কোনটা হইতে হয় সেটা এইখান থেকেই তুমি যেন একবার রিকল করতে পারো। এবং এইগুলা কিন্তু নর্মালি আসে, কি আসতে পারে, যে যেমন ধরো ফেনফথিলিনের জন্য যেটা আমি বলতেছিলাম দেখো 8.2 থেকে 9.8, এক এক বই একটু ভ্যারি করে। এই ভ্যালুগুলা কিন্তু মনে রাখতে হবে। এবং এগুলা অম্লীয় মাধ্যমে বা ক্ষারীয় মাধ্যমে কোন কালারের বর্ণটা আসে সেটাও কিন্তু মনে রাখতে হবে। অনেক জায়গায় কিন্তু এমসিকিউতে বোর্ডে এগুলা দিয়ে দেয়। যেমন ধরো মিথাইল রেড, মিথাইল রেড দেখো ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ হয় এবং এটার পিএইচ এর রেঞ্জ কত, 4.2 থেকে 6.3। বাকিগুলো একবার করে তুমি দেখে নিও। আই থিঙ্ক এটা তোমার জন্য ইম্পর্টেন্ট হবে। এইভাবে করে এমসিকিউ শিখো, কেন, কিভাবে, কোথা থেকে আসলো, ফুল কনসেপ্টটা ক্লিয়ার করো। সেকেন্ড এমসিকিউটা যদি দেখি, কোনটি মেটা নির্দেশক। দেখো আমরা জানি যে বেনজিন রিং হলো, বেনজিন রিং এর মাথায় যদি এই যে ধরো বেনজিন রিং C6H6 এবং এখানে কি 3 জোড়া সঞ্চারণশীল ইলেকট্রন থাকে, তাই না? ওই যে হাকেল নীতি মাইনা চলে 4n+2 = পাই ইলেকট্রন সংখ্যা। এটা যদি তুমি চিন্তা করো তাহলে এইটার মাথায় যদি আমাদের এইখানের কোনো একটা মূলক আসে, যেমন NH2 যদি আসে এটার মাথায়, তাহলে এটার নাম কি হয়ে যায়, এটার নাম হয়ে যায় অ্যানিলিন, তাই না? আর যদি NO2 আসে তাহলে হয়ে যায় কি নাইট্রোবেনজিন, তাই না? নাইট্রোবেনজিন। OH আসলে এটার নাম কি হয়ে যায় ফেনল বা কি কার্বলিক অ্যাসিড। ফেনল কিন্তু অম্লধর্মী, এটা আবার মনে রাখো, ঠিক আছে? এমসিকিউতে আসতে পারে। আর মাথায় যদি CH3 হয় তাহলে এটাকে বলা হয় হলো টলুইন, তাই তো? এখন চিন্তা করে দেখো এইখানের মধ্যে কয়েকজন আছে যারা হলো ওপি নির্দেশক মানে অর্থপ্যারা নির্দেশক, আর একজন আছে যেটা হলো মেটা নির্দেশক। মেটা নির্দেশক কি, অর্থপ্যারা নির্দেশক কি, এগুলো আগে বুঝে নাও, তারপর তুমি এই এমসিকিউটা ভালোভাবে সলভ করলে কাছাকাছি এমসিকিউ আসলে তুমি পারবা। অর্থপ্যারা নির্দেশক হিসাবে ধরো আমি যদি ওর জন্য বলি, ওর ক্ষেত্রে কোনো একটা প্রতিস্থাপক মূলক আসলে এই দুইটা পজিশন হলো অর্থ অথবা এই পজিশনটা হলো প্যারা, এইখানে এসে কানেক্টেড হয়। আর অন দ্য আদার হ্যান্ড আমি যদি নাইট্রোবেনজিনের জন্য বলি, কোনো একটা প্রতিস্থাপক মূলক আসলে সেগুলো হলো এই মেটা পজিশনে কানেক্টেড হয়। টলুইনের জন্য যে জিনিসটা হয় আমি যদি তোমাদের একটু অল্প স্বল্প করে লিখে দেখাই, টলুইনের রেজোনেন্সে দেখা যায় যে এগুলার, আমি ডাইরেক্ট পজিশনগুলো একবারে ফিগারে ড্র করি, পুরো ফিগারটা না আঁকলাম যেহেতু আমরা এমসিকিউ করতেছি। রেজোনেন্স আকারে দেখা যায় যে 246 এই পজিশনগুলো যে আছে না, এই পজিশনগুলা ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি বেড়ে যায় বিধায় দেখা যায় যে এইগুলাকে অর্থপ্যারা নির্দেশক হিসাবে বলে থাকি। এখন দেখো ওদের যদি কোনো একটা বিক্রিয়া আমি তোমাকে দেখাই টলুইনের ক্ষেত্রে, তাহলে সেটা কিরকম হয়, ধরো এইটা যদি আমি ধরো CH3Cl অর্থাৎ ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা আমি চিন্তা করি, AlCl3 খুব অল্প পরিমাণ যদি নই, বেশি নিলে কিন্তু আবার অন্য একটা ঘটনা ঘটে, সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করতে চাচ্ছি না। তাইলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের একবার অর্থ পজিশনে আমাদের CH3 কানেক্টেড হলো বা অর্থোজাইলিন বলে থাকে এইটাকে, আরেকটা কি মেটা পজিশনে কিন্তু আইসা কানেক্টেড হয়, সরি প্যারা পজিশনে এসে কিন্তু কানেক্টেড হয়, এটাকে প্যারাজাইলিন হিসাবেও বলে থাকা হয়। আসলে বললেই দিই যে AlCl3 যদি অল্প না থেকে অধিক পরিমাণ থাকে তাহলে এটা আবার একটু ব্যতিক্রম একটা ধর্ম প্রদর্শন করে, তখন মেটাজাইলিনটাও পাওয়া যায়। তো কখনো যদি এমসিকিউতে আসে যে টলুইনের কয় ধরনের সম্ভব, 3 ধরনেরই সম্ভব, সমানু সম্ভব, অর্থোজাইলিন, মেটাজাইলিন, প্যারাজাইলিন, ঠিক আছে? একদম কমন এমসিকিউ। এবার যদি আমরা নাইট্রোর জন্য যদি চিন্তা করি, আমি ফুল ফিগারটা নাও ড্র করলেও এতটুক বলি, দেখো নাইট্রোবেনজিনের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে দেখা যায় যে 246 পজিশনে উল্টা ইলেকট্রন মেঘের, ও নাইট্রো কি করে জানো, এই যে ঘরবাড়ি সংসার আছে সেখান থেকে উল্টা ইলেকট্রন নেয়
আর অ্যানিলিন বা টলুইন এরা কি করে, এরা হলো বেনজিন রিংয়ে ইলেকট্রন দেয়। তো দেওয়ার কারণে বেনজিন রিং সক্রিয়কারী ও নিষ্ক্রিয়কারী। ও দেওয়ার ফলে যেহেতু এইখানে ইলেকট্রন বেগের ঘনত্ব বাড়ে, আইসা আইসা ওই জায়গাটায় যায় কানেক্টেড হয় এই প্রতিস্থাপক মূলকগুলা। কিন্তু এইখানে দেখা যায় নাইট্রোর ক্ষেত্রে এই 246 পজিশন গুলায় উল্টা ইলেকট্রনের শর্টেজ দেখা যায় বা ঘাটতি দেখা যায়। তো ও এইখান রিং থেকে ইলেকট্রন নেয়, তো তাই এই শর্টেজটা অ্যাকচুয়ালি তৈরি হয়। তখন দেখা যায় কি জানো, তখন হলো কেউ এসে কানেক্টেড হলে হয় এইখানে এসে কানেক্টেড হবে অথবা এইখানে এসে কানেক্টেড হবে। ধরো আমি যদি তোমাকে এই নাইট্রো বেনজিনের সাথে যে কোনো একটা বিক্রিয়ায় সাপোজ দেখাই, ফর এন এক্সাম্পল আমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করি, অর্থাৎ নাইট্রেশন করি গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে, সেই ক্ষেত্রে দেখো এটা মেটা নাইট্রো হয়, এইখানে NO2 থাকে, এখানে NO2 থাকে। দেখো নাইট্রিক অ্যাসিড HNO3, বাট তোমার মনে রাখার সুবিধার্থে আমি সেটারে কি করছি বলতো, OH NO2 এই অংশতে করে দিলাম। এই NO2 অংশটা চিন্তা করে দেখো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন থেকে কম, তাহলে এটা আংশিক পজিটিভ অংশ হয়ে যায়, এটা আংশিক নেগেটিভ অংশ হয়ে যায়। এইভাবে করে তুমি পুরো ব্যাপারটা কিন্তু মনে রাখতে পারো। আমি চাই তোমরা খাতা কলম নিয়ে বসো এবং এইটা তুললে হবে কি তোমার এমসিকিউতেই শুধু না, সিকিউতেও কাজে দিবে। এবং আমি যেই সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী, কোথায় ইলেকট্রন বেগের ঘনত্ব বাড়তেছে কমতেছে এই কথাগুলোও বলতেছি, সেগুলা কিন্তু খেয়াল রেখো। এবং এই যে এইখানে কিভাবে কিভাবে এই জায়গাগুলো ইলেকট্রন বেগের ঘনত্ব বেড়ে যায়, এই ফিগারগুলো কিন্তু তুমি বই থেকে অবশ্যই দেখে নিবা, এবং তাহলে তোমার জন্য আই থিঙ্ক বেনিফিটেড হবে। আমি এটা মুছে দিই, মুছে দিয়ে ধরো অ্যান্সারে আগাই। দেখো এই দেখো আমাদের অ্যান্সার হলো ঠিকই নাইট্রো বেনজিন। এবং এইখানে দেখো কিছু কিছু মেটা নির্দেশকের নাম আমি লিখে দিছি, এখানে অর্থপ্যারা নির্দেশকের নাম বলে দিছি। কেন বলে দিছি, কারণ আমাদের টার্গেট শুধু এই একটা এমসিকিউ করে ভাগ্যা যাওয়া না, আমাদের টার্গেট এটা ভালোভাবে একটু বুঝা, এবং একটু বুঝার সাথে আমি যেন ওভারঅল এইটা না এসে একটু চেঞ্জ হয়ে আসলে কি আসতে পারে সেটাও পারি। যেমন দেখো কোনটি মেটা নির্দেশক, দেখো NH2 এবং সরি NO2 নাইট্রোবেনজিন, NH2 তো কখনোই না, এটা তো OP নির্দেশক হবে। এবং এখানে দেখো মেটা নির্দেশকগুলো কি, ইলেকট্রন উইথড্রয়িং বা মাইনাস আই ইফেক্ট বা মাইনাস এম ইফেক্টে যুক্ত হয়, কারণ এরা অর্থপ্যারা নির্দেশক পজিশনে অস্থির করে থাকে, ফলে ইলেকট্রোফাইল মেটা পজিশনে এসে আক্রমণ করে। ওই যে বললাম ওই পজিশনগুলাই উল্টা প্লাস হয়ে থাকে। তাই তো এখানে দেখো নাইট্রো আছে, SO3H আছে, HWH আছে, মানে বেনজোইক অ্যাসিড, বেনজালডিহাইড, তারপর যে কিটোন গ্রুপ যদি এসে কানেক্টেড হয়, অ্যাস্টার গ্রুপ যদি এসে কানেক্টেড হয়, নাইট্রাইল গ্রুপ এসে যদি কানেক্টেড হয়, CuNH2 অর্থাৎ অ্যামাইড গ্রুপ এসে কানেক্টেড হয়। ধরো তোমার আমি শিখায় পাঠাইতেছি তোমাকে NO2 দিয়ে, এখন MCQ অপশনে CuNH2 দিয়ে রাখছে, অ্যাসিটামাইড দিয়ে রাখছে, সেটাও কিন্তু মেটা নির্দেশক হবে। একটু একটু বুঝা পড়া যাও বা একটু এগুলা কিন্তু তুলে ফেলো, হ্যাঁ। আর অর্থপ্যারা নির্দেশক গুলা কি, যারা এই যে রিং এর ভিতরে ইলেকট্রন ডেনসিটি বাড়ায়, হ্যাঁ, ইলেকট্রোফাইলকে অর্থপ্যারা পজিশনে টেনে নিয়ে আসে। ইলেকট্রোফাইল, এই দেখো একটা নতুন ওয়ার্ড চলে আসলো, ইলেকট্রোফাইল কারা, যারা কি করে ইলেকট্রনকে পছন্দ করে, তাই না? কারা পছন্দ করে, যারা নর্মালি পজিটিভ বা আংশিক পজিটিভ হয়ে থাকে, তাই না? যেমন খেয়াল করতেছিল যে CH3 অংশটা কিন্তু ওইখানে আসা টলোইনের ওই পজিশনে কানেক্টেড হয়ে যাচ্ছিল। যেমন দেখো OH, তারপর এটা কি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, এরকম ইয়াগুলা আয়সা আর কি কানেক্টেড হয়। এখন দেখো এই যে মিথক্সি গ্রুপ আছে, ইথক্সি গ্রুপ আছে, টলোইন আছে, ইথাইল গ্রুপ আছে, হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলাও কিন্তু আমাদের কি অর্থ প্যারা নির্দেশক হিসাবে কাজ করে। ধরো আমি এইখানে তিনটা অপশন নাইলে তোমরা বুঝে গেছো অর্থ প্যারা নির্দেশক, কিন্তু আমি ধরো হয়তো বা অপশন হিসাবে ক্লোরোবেনজিন দিয়ে রেখে দিছি, তখন তো তোমাকে জানতে হবে যে ক্লোরোবেনজিনও কিন্তু কি অর্থ প্যারা নির্দেশক, তাই তো? সেটাই। তাহলে দেখো একটা এমসিকিউ এইভাবে পড়ার চেষ্টা করো, এবং আমি চাই তোমরা জাস্ট এই পিডিএফটা দিয়ে দিলে বা স্লাইডটা দিয়ে দিলে ওগুলা জাস্ট দেখো না, তুমি একটু লিখো, এগুলা লিখে ফেলো। এখন যেহেতু সময় আছে, আই গেস তুমি লিখলে ইট উইল হেল্প ইউ। দেখো এসটিপি তে হাইড্রোজেন গ্যাসের আরএমএস বেগ কত? আরএমএস তো খুবই ইজি টাইপ এমসিকিউ, এটা আর কি বুঝাবো বলো। সিআরএমএস ইজ ইকুয়াল টু কত, ফর্মুলাটা বলো, √3RT ডিভাইডেড বাই m হয়। আর পিভি ইজ ইকুয়াল টু nRT, কিন্তু 1 মোলের জন্য যদি আমি চিন্তা করি তাহলে পিভি ইজ ইকুয়াল টু RT হয়, তো সিআরএমএস এর সূত্র কিন্তু 3PV/m ও হইতে পারে। আর
তোমরা তো জানো রো ইজ ইকাল টু এম বাই ভি, তাহলে সিআরএমএস এর আরেকটা সূত্র 3p ডিভাইডেড বাই রো হইতে পারে। এগুলা কেন বলতেছি, কারণ নেসেসারি না 3RT বাই এম দিয়েই সবসময় এমসিকিউতে আসবে, বাকিগুলোও এই জন্য তুললা নাও, তাই না? চলো এগুলো আমি মুছে দিই, মুছে দিয়ে আমার এমসিকিউটা আমি সলভ করে ফেলি। 3 এসআই এককে করবো, তো আর এর মান হলো 8.314, আর টেম্পারেচার তাপমাত্রা কত এসটিপি, তাহলে 273 কেলভিন। আর হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর, হাইড্রোজেন 1, হাইড্রোজেন গ্যাসের কত 2, এবং এখানে তো জানো কেজিতে নিতে হবে, তাহলে কি করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10⁻³ এটা দিয়ে ক্যালকুলেশন করলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। এই ইজি। চলো দেখি, এই দেখো 1845.15 এবং 3RT বাই এম, এই যে তাপমাত্রা যেটা বললাম আর যেটা বললাম, এবং দেখো 1000 দিয়ে ডিভাইড করলেই আমাদের এই খ নাম্বারটা অ্যান্সার যে হবে সেটা চলে আসে, তাই না? অ্যান্সার কিন্তু মিলায় নিও। আমি এই জন্যই আগে অ্যান্সার দিয়ে দেই নেই, কারণ তোমরা জানো আমি করার সময়, আমি করার আগে কইরা ফেললা, ভিডিওটা লাগলে একটু টান দিয়া দেখা ওই পয়েন্টে চলে যেতে পারো, ঠিক আছে? এটাই আমার উদ্দেশ্য, কারণ তুমিও যে পারতাছো কিনা এটাও কিন্তু এইখানে কি হয়ে যেতেছে, ক্ল্যারিফাই হয়ে যেতেছে, তোমার একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তাই না? নিচের কোন সূত্রটি তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক নির্দেশ করে? একদম ইজি এমসিকিউ চ্যাপ্টার 1 এর, তাই না? আমরা যেমন এসএসসি তে ফিজিক্সে কি কি পড়ছিলাম বলো তো? এসএসসি তে ফিজিক্সে ওই যে এসইউ ভিএটি দিয়ে অনেকগুলো সূত্র পড়ছিলাম না? ঠিক সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 এ চাপ, আয়তন, তাপমাত্রা, ঘনত্ব, তারপর মোল সংখ্যা বা গ্যাসের পরিমাণ, এই কয়েকটা রাশিমালা দিয়ে বেশ কয়েকটা সূত্র হয়েছে না? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র হয়েছে, গেলুসাকার বা রেনোর চাপের সূত্র হয়েছে, ডাল্টনের আংশিক চাপের সূত্র হয়েছে, ঠিক বলছি না বলো? তাহলে চলো আমরা একটু একটু করে এক লাইন করে লিখি তো। প্রথম যে সূত্রটা আমরা পড়ছি সেটা কি ছিল? বয়েলের সূত্র ছিল না? তো বয়েলের সূত্র কি ছিল? ভি আর পি পরস্পরের ব্যস্তানুপাতিক, যদি টি অ্যান্ড ডাব্লিউ যদি কি থাকে, স্থির থাকে, তাই না? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, মানে চাপ বাড়ালে আয়তন মোটামুটি কি হয়ে যাবে, কমে যাবে। তারপর দেখো চার্লসের সূত্র শিখছি, চার্লসের সূত্র কি শিখছি? ভি ইজ প্রপোর্শনাল টু টি, তখন হলো বাকি দুইটা ফ্রোজেন হয়ে গেছে, সরি পি এন্ড ডাব্লিউ। তার মানে কি, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তো কেলভিন তাপমাত্রার সমানুপাতিক বা পরম তাপমাত্রার সমানুপাতিক, এই কথাটা যেন তোমরা বলো। এবং সেইখানে আবার একটা খুবই কমন এমসিকিউ আসে, সেটা কি? পরম শূন্য তাপমাত্রা কি? ওই যে যেই তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন থিওরিটিক্যালি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, সেটাকে পরম শূন্য তাপমাত্রা বলে, তাই না? 0 কেলভিন বা -273.15 ডিগ্রি সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলে। আবার এইভাবেও এমসিকিউ আসতে পারে যে পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কত হয়। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটাও হয়ে গেল বয়েল চার্লস। তারপর আমরা অ্যাভোগাড্রোর সূত্র শিখছিলাম। অ্যাভোগাড্রোর সূত্র হলো ভি ইজ প্রপোর্শনাল টু এন ছিল, তখন টি আর পি হলো স্থির ছিল, মানে তাপমাত্রা চাপ স্থির থাকলে মোল সংখ্যা আয়তনের সমানুপাতিক। তারপর রেনোর বা গেলুসাকারের চাপের সূত্র ছিল, গেলুসাকারের চাপের সূত্রটা কি? পি ইজ প্রপোর্শনাল টু টি, তখন হলো কি ভি আর কি আছে ডাব্লিউ ফিক্সড, তার মানে স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক, তাই তো? তারপর যদি ডাল্টনের আংশিক চাপের সূত্র লিখি, যে মোট চাপ হলো গ্যাসগুলার আংশিক চাপের সমষ্টির সমান। অবশ্যই বিক্রিয়া করবে না এইরকম গ্যাসগুলার, কিন্তু বিক্রিয়া করে ফেলবে এরকম গ্যাসগুলার কিন্তু না। তাহলে দেখো বিক্রিয়া করবে না এমন গ্যাসগুলার আংশিক চাপের সমষ্টি হবে ওই পাত্রে বা ওই কন্টেইনারে মোট চাপের সমান। এইগুলা ছিল সূত্র। এই সূত্রগুলার পাশাপাশি আমি এখন বলবো, এই যে যেমন ধরো বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে, তাহলে একটা রেখা পাওয়া যায় কি, আইসোথার্মাল লাইন, সমতাপীয় রেখা বা সমষ্ণ রেখা। চার্লসের সূত্রে কি, সমচাপীয় রেখা পাওয়া যায়, আইসোবারিক লাইন। তারপর ধরো গেলুসাকারের চাপের সূত্রে হলো ভি হলো স্থির থাকে, তাহলে আইসোকোরিক লাইন পাওয়া যায়। এই লাইনগুলো কিরকম ডিটেইলে তুমি সবগুলা কার্ভ আঁকার চেষ্টা করো। যেমন আমি যদি বয়েলেরটা একটু একটু খালি তোমাদের জন্য ওভারভিউ করে দেই, দেখো বয়েলে যদি আমি ভি আর এখানে 1/p দেই, তাহলে কিন্তু এটা সমানুপাতিক হয়। আর ভি আর আমি যদি খেয়াল করে দেখো
পি দেই তাহলে কিন্তু এরকম কি আয়তাকার অধিবৃত্তি হয়। আবার ধরো তোমরা তো জানো পিভি সমান কনস্ট্যান্ট, এখানে পিভি বাই পি অথবা যদি আমি ভি দেই তাহলে কিন্তু কি কনস্ট্যান্টের জন্য এইরকম হয়ে যায়, তাই তো? এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে পড়ো। এবং এই রেখাটাকে কি বলা হয়? সমষ্ণ রেখা বা সমতাপীয় রেখা। ধরো কতে আসলো সমতাপীয় রেখা কি, তখন কি পারতে হবে না, তখন বলবা যে বয়লের সূত্রে ভি আর পি পরস্পরের ব্যস্তানুপাতিক, সেই রেখায় চাপ বাড়ালেও পিভি যে কনস্ট্যান্টই থাকে সেই লাইনটাকে বলা হয় হলো সমতাপীয় রেখা। ইজি। এইভাবে করে 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 সংজ্ঞাগুলা একটু দেখা যাও, ঠিক আছে? তারপর ধরো এইখানে তো এটা তো টেম্পারেচার চেঞ্জ হইতে পারে, তাই না? টেম্পারেচার কি হইতে পারে? চেঞ্জ হইতে পারে। ধরো এখানে T1 দিলাম, এখানে T2 দিলাম, এখানে T3 দিলাম। এখন বইয়ে ধরো এইভাবে পড়ছো, উল্টা করেও কিন্তু আসতে পারে। টেম্পারেচার বাড়ালে আয়তন কিন্তু বেড়ে যায়, তাই না? এই যে টেম্পারেচার বাড়ালে আয়তন কিন্তু বেড়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো এই যে রিলেশনগুলো, টি এর রিলেশনগুলো, সেগুলোও কিন্তু এমসিকিউতে আসে। T3 ইজ গ্রেটার দেন T2, T2 ইজ গ্রেটার দেন T1, এইভাবেও কিন্তু আসতে পারে। তো আমি একটা দেখায় দিলাম, বাকিগুলো তোমরা করবা। এইবার চলো চলে আসি, এগুলো মুছে দেই। চলো, যে কোন সূত্রটা তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক নির্দেশ করে? সেটা হলো অবশ্যই চার্লসের সূত্র। এবং তখন চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এবং আমি তো কেলভিন তাপমাত্রা কি সেটা অবশ্যই বলছি, পরম শূন্য তাপমাত্রা কি সেটা অবশ্যই বলছি। তারপর দেখো এখানে যে বয়লেরটা বলে দেওয়া হয়েছে, তারপর গ্রাহামের সূত্রটা বলে দিচ্ছি কি, যে এইটা কিন্তু একটা কথা আছে যে হলো এম এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, তখন টি আর পি যদি স্থির হয়। কিন্তু একটা কথা আছে, যদি পি স্থির না হয় তাহলে সূত্রটা কিন্তু এইভাবে চিন্তা করি আমরা, যদি জাস্ট টি রে ফিক্সড রেখা। ডাল্টন এটা তো লিখছি। তো আমাদের ওভারঅল অ্যান্সার কি আসছে বলতো? যে তাপমাত্রা সাথে আয়তনের রিলেশন আসে হলো চার্লসের সূত্রে। বুঝতেছো? অ্যাজ ইজি অ্যাজ, যদি তুমি একটু বাসায় পড়ালেখা করো। এবার দেখো CuSO4 দ্রবণে 5 অ্যাম্পিয়ার মাত্রা তড়িৎ প্রবাহ করা হলো 10 মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে সেইটা তোমাকে বের করতে হবে। তো দেখো চলো আমরা করে ফেলি। 10 মিনিট এটা হলো টাইম, 5 অ্যাম্পিয়ার এটা হলো কি কিসের মান? আয়ের মান। এবং CuSO4 এর ধাতুর পাট কি? শুধু সিউর ভর কত? কপারের ভর জানি কত বলো তো? 63.5। এটা তো আমরা ছোটবেলা থেকে বহুতবার পড়ে আসছি। কত গ্রাম ধাতু জমা হবে? তাহলে W ইজিক্যাল টু জেড কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, কিউ হলো চার্জ, কিউ ইজিক্যাল টু আইটি, আর জেড এর ফর্মুলা হলো এম ডিভাইডেড বাই ইএফ, তাই না? তাইলে W ইজিক্যাল টু এম আইটি বাই ইএফ। এম হলো 63.5, আই হলো কত? 5 অ্যাম্পিয়ার। অনেক সময় কিন্তু মিলি অ্যাম্পিয়ারে দিয়ে দেয়, খেয়াল রাখবা, 1000 দিয়ে কিন্তু ভাগ করে নিবা। এবং 10 মিনিট, তো 10 ইন্টু 60 ইন্টু 60, ও সরি 10 মিনিট তো, তাই না? ই এর মান হলো কপারের ক্ষেত্রে এখানে যোজনী 2, যেহেতু কপার সালফেট, আর এফ এর মান তো 96500, ঠিক আছে? তো এটা বসায় দিলে একক কি গ্রাম চলে আসবে। বাট এইটা ছাড়াও তোমাদের এই অধ্যায়ে যে ফর্মুলাগুলো এইখানে লাগতে পারে, আমার কথা শোনো, তুমি এই চেইন রিলেশনটা মনে রেখা যাও ভালোভাবে, ইনশাল্লাহ বুঝে বুঝে কোনটারে কি বলে, কখন কোনটা অ্যাপ্লাই করতে হয়। তুমি এমসিকিউতে তো মার্কস পাবাই, সিকিউতেও এই দিয়া একটা 3 মার্কস থাকতে পারে। n ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম, সেই ছোটবেলার সূত্র। এই ভিটা হলো মোলার আয়তনের ভি, ভিএম লিখতে পারো 22.4, তবে এটা এসটিপিতে। এসিটিপি হলে আবার 24.789 লিখতে হয়। তাহলে এখানে আবার কি এন বাই এন এ, হ্যাঁ। তারপর হলো ধরো এস ভি, এস হলো মোলারিটি, ভি হলো দ্রবণের আয়তন, পিভি বাই আর টি, আর এখানে কি কিউ বাই ই এফ। তো কিউ সমান হলো আবার আইটি বাই ইএফ ও লেখা যায়, এরকমও একটা ফর্মুলা দাঁড়ায়। ওকে, তো এইটা দিয়ে দেখো এখানে ক্যালকুলেশন করলে, চলো অ্যান্সারটা মিলায় নেই কোনটা আসে। দেখো 0.987 গ্রাম, অর্থাৎ খ নাম্বার অপশনটা হবে কারেক্ট অপশন। এবং দেখো এখানেও প্রসেস দেওয়া আছে, আশা করি তোমরা এতক্ষণে তুলে ফেলছো আমার সাথে সাথে। এরপর বলছে H2O3 মাইনাস আয়নে সালফারের জারণ সংখ্যা বের করো। এইটা একটা হলো কনফিউজিং কোয়েশ্চেন। কেন বলতেছি কনফিউজিং? এইখানে দেখো সালফার এক্স জানি না, অক্সিজেন -2 টাইমস হলো 3 ইজিক্যাল টু হলো -2। তাহলে দেখো 2x ইজিক্যাল টু -6, ওই পাশ যদি যায় +6 হয়ে যাবে, -2 + 6 অর্থাৎ হলো কত? +4, 4/2, তার মানে x এর মান আসছে +2।
তাহলে এইভাবে যদি অপশনগুলো থাকে তাহলে তুমি 2 দাগায় চলে আসবা, কোনো প্যারা নিবা না। কিন্তু আমার একটা কথা আছে, যদি এই এমসিকিউটা এইভাবে না আইসা অপশনগুলো একটু অন্যভাবে আসে, তাহলে কিন্তু তোমাকে এই ফিগারটা ড্র করতে পারতে হবে। দেখো ছোটবেলায় আমরা শিখছি না সালফারের যোজনী 2, 4, 6, আর জারণ মান তো কখনো মানে প্লাস অথবা মাইনাস হইতে হয়, তাই না? তাহলে দেখো S2O3 2- এর যদি আমি গাঠনিক স্ট্রাকচারটা আঁকি তাহলে কি হয়, দেখো সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। এই হলো ধরো 6টা ইলেকট্রন। আচ্ছা আমি অন্য একটা ডট নিই। এই হলো ধরো 6টা ইলেকট্রন সালফারের সর্বশেষ আউটার শেলে। এখন এই সালফারটা তার পার্শ্ববর্তী আরেকটা সালফারকে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে 2টা ইলেকট্রন দান করে দেয়। আর এইখানে যে অক্সিজেনগুলো আছে, তো একটা অক্সিজেনের সাথে ও কি করে, একটা অক্সিজেনের সাথে, দেখো অক্সিজেনের তো সর্বশেষ কক্ষপথে সেম 6টা থাকে, তো এই অক্সিজেনের সাথে দ্বিবন্ধনেও কানেক্টেড হয়ে যায়। আর যে 2টা অক্সিজেন থাকে তার মধ্যে ধরো আমি যদি বিবেচনা করি, এইটা ধরো আরেকটা অক্সিজেন, সেই অক্সিজেনের সাথে ও সিঙ্গেল বন্ডে কানেক্টেড হয়, কিন্তু সেই অক্সিজেন বাবাজি তো আরেকটা ইলেকট্রন এখন শর্টেজে থাকে। আচ্ছা ও কিছুক্ষণ শর্টেজে থাক। আর আমাদের এই সালফারের ওই যে আরেকটা লাস্ট ইলেকট্রন, দেখো ওই যে পেশ কালার ডটগুলো সালফারের ইলেকট্রন বোঝাচ্ছি, আরেকটা যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে আইসা কানেক্টেড হয়। আর অক্সিজেন তোমরা তো জানো এ হলো খুবই ব্রিটিশ, এ হলো মারামারি করতে খুব পছন্দ করে। তো ও হলো আর যে কোনো একজন থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যায়, ও একটা ইলেকট্রন নিয়ে এসে নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যায়। বুঝতেছো ব্যাপারটা? তাইলে দেখো এই হলো আমাদের ফিগার। এখন আমরা যদি ফিগারটাকে একটু শর্টকাট করে আঁকি, মোটামুটি এইরকম একটা ফিগার আসতেছে আমাদের, তাই না? তাহলে দেখো এখানে সবাই কিন্তু সালফার থেকে, এই সেন্টারের সালফার থেকে ইলেকট্রন নিয়ে যাচ্ছে। অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি এই 3টার, আর এই সালফারটাও কিন্তু এই সালফার থেকে নিয়ে যাচ্ছে। তাহলে এই সালফারের অক্সিডেশন নাম্বার হইতাছে +6, কিন্তু এই সালফারটা কিন্তু ওর ভাই হয়েও ওর থেকে ইলেকট্রন নিয়ে গেছে, তাহলে এই সালফারের অক্সিডেশন নাম্বার হবে কত? -2। তো অপশনগুলো যদি এইভাবে না থাকা, যদি ধরো +6 -2 +2 +2 এইভাবে থাকে, তাহলে কিন্তু অ্যান্সারটা +6 -2 দিয়ে আসতে হবে। এবং ভালোভাবে কনসেপ্টগুলো বুঝে যাও। তো তোমাকে কিন্তু চ্যাপ্টার 3 যে গাঠনিকের যে পার্টটা আছে, যে চিত্র আঁকা আঁকা আরো কয়েকটা আছে না, ক্রোমিক অ্যাসিড বা ক্রোমেট, সেইগুলাও কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো দেখি আমরা যে অ্যান্সারটা বলছিলাম ঠিক আছে কিনা। হ্যাঁ +2, এটা অবভিয়াসলি অনেক সহজ একটা এমসিকিউ ছিল, বাট এটা টিপিক্যাল পার্টটা কিন্তু আমি আশা করি শো করছি। এবার বলছে কি যে উদ্দীপকের আলোকে 7 আর 8 নাম্বার কোশ্চেন অ্যান্সার করতে হবে। এইখানে তোমরা সবাই জানো যে জেড হলো সংকোচনশীলতা গুণাঙ্ক বা প্রেষণ গুণাঙ্ক বলা থাকে। তো প্রেষণ গুণাঙ্কের ক্ষেত্রে এখানে আমাদের যদি আমরা বিবেচনা করি যে এই যে জেড এর মান PV/RT বা PV/P বরাবর যদি এরকম সোজা হয়, অর্থাৎ এই গ্যাসটা অবশ্যই একটা আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস কাকে বলে বা আদর্শ গ্যাস কাকে বলে? যে সকল গ্যাস বয়েল-চার্লস অ্যাভোগাড্রোর সূত্র মাইনা চলে, যাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কণাগুলোর মাঝে তেমন একটা থাকে না, এবং বলতে পারো যে কথার কথা জেড এর মান 1, তারা হলো আইডিয়াল গ্যাস। তারপর কিছু বাস্তব গ্যাস আছে। বাস্তব গ্যাস হলো আন্তঃআণবিক আকর্ষণ থাকে, তাই বাস্তব গ্যাসের মধ্যে আবার 2 ধরনের ক্লাসিফিকেশন আছে। যাদের আণবিক ভর একটু বেশি হয় তারা কিন্তু নরমালি কি জেড এর মান 1 থেকে কম হয়, যাদের আণবিক ভর কম হয় তাদের জেড এর মান 1 থেকে বেশি হয়। এরকম বেশ কিছু ক্লাসিফিকেশন আছে। এবং বাস্তব গ্যাসগুলা কিন্তু পি, ওই যে একটা ভ্যান ডার ওয়ালস সমীকরণ আছে না, P + n²a/v² ইনটু v - nb = nRT, এটা কিন্তু মাইনা চলে। আদর্শ গ্যাস কিন্তু এটা মানে না, PV = nRT মানে, তাই তো? তো এইখানে দেখো শুরু থেকেই বাড়ছে। এক্স গ্যাসটা তার মানে একটা হালকা গ্যাস, এটা আমি বলতে পারি, এবং এর জেড এর মান দেখো 1 এর থেকে বড়, এখানে 1 আসলে হবে। আর ওয়াই গ্যাসটার ক্ষেত্রে কিন্তু দেখো প্রথমে নামছে 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 একদম কমছে, কইমা তারপর উঠা শুরু করছে। তার মানে খেয়াল করে দেখো ভারী গ্যাসগুলোর ক্ষেত্রে জেড এর মান 1 এর থেকে কম হয়, ঠিক আছে? ভারী গ্যাসগুলোর ক্ষেত্রে জেড এর মান 1 এর থেকে কম হয়। ধরো ফর এন এক্সাম্পল, দুটো এক্সাম্পল দিই। ধরো একটা বিড়াল আছে আর একটা ধরো হাতি আছে। তো বিড়াল কি তোমার সহজে কি পোষ মানা যায়? কিন্তু হাতির কিন্তু পোষ মানানো অনেক কঠিন, কিন্তু মেনে গেলে অনেক কিছুই তোমার জন্য করতে পারে। যদিও বিড়ালও করে, মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য অনেক কিছু করতে পারে। কিন্তু কথাটা হলো যেই সকল গ্যাসগুলো হালকা তাদের জেড এর মান 1 এর থেকে কি হয়? বড় হয়। এবং তাদের ক্ষেত্রে চাপ বাড়াইলে আস্তে আস্তে পিভির মান শুরু থেকেই বাড়তে থাকে। অন দ্য আদার হ্যান্ড যেই সকল গ্যাসগুলার
ক্ষেত্রে অনেক ভারী, সেই সকল গ্যাসের জন্য চাপের মান বাড়াইলে আস্তে আস্তে পিভির মান বা জেড এর মান পিভির মান কমতে থাকে, কমতে 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 একটা লিস্ট মিনিমাম মানে আসার পরে চাপ বাড়াইলে দেখো পিভির মান কত বেশি ড্রাস্টিক্যালি বেড়ে গেছে। এই কথাগুলো মনে রাখো, বহুপদী আসে না, তোমার সৃজনশীলের আনসার তো করতে হবে, এই জন্য বলতেছি। এখন দেখো আমরা যদি এখানে চলে আসি এক্স গ্যাসে জেড এর মান কত হবে, এখানে কি কোনো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আছে? কিচ্ছু নাই, বিশ্বাস করো। এইখানে খালি এক্স গ্যাস শুরু থেকেই বাড়ছে, তার মানে জেড এর মান একের থেকে উপরে কোনটা, এই যে ক নম্বর অপশন, এইটাই হবে। হিসাব সোজা, দেখছো কত সিম্পল এমসিকিউ, পারলে সহজ। আর ওয়াই গ্যাসের জন্য যদি বলতো 0.5 কিছু একটা দিয়ে আসতাম, বা একের থেকে কম হবে আর কি। তো দেখো এই যে এখানে এক্সপ্লেইন লেখা আছে, এগুলো পরে দীক্ষা নিও, এগুলা আহামরি কিছু না। পরেরটা দেখো, পরেরটা কি বলছি, যে উদ্দীপকে ওয়াই গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক আদর্শ গ্যাস অপেক্ষা কম। দেখো ওয়াই গ্যাসটা কি প্রথমে নাইমা পরে উপরে উঠছে, আমি তো এতক্ষণ এগুলোই এক্সপ্লেন করতেছিলাম যে ভারী গ্যাসে জেড এর মান একের থেকে কম হয়, কম তো ঠিক আছে। এক্স গ্যাসটি উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে এই গ্যাসের ন্যায় আচরণ করে। হ্যাঁ, এইটা নিয়ে আমার কিছু বলার আছে এবং কিছু লিখারও আছে। দেখো আমি বলতে চাই যে আদর্শ গ্যাস হলো এতক্ষণ বলছি, চলো লিখি, পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্র মাইনা চলে, তাই না? আর বাস্তব গ্যাস হলো কিসের সূত্র মাইনা চলে? বাস্তব গ্যাস হলো একটু লিখিত, আমার সাথে কিন্তু লিখবা, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজিক্যাল টু এনআরটির সূত্র মেনে চলে, মানে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এখন কথাটা হলো এই যে বাস্তব গ্যাসকে, আচ্ছা আদর্শ গ্যাসকেই বলি, আদর্শ গ্যাসে যেহেতু কণাগুলোর মাঝে আন্তঃআণবিক কোনো আকর্ষণ থাকে না এবং বাস্তব গ্যাসে যেহেতু থাকে, তাহলে আদর্শ গ্যাসের কণাগুলো কি খুব দূরে দূরে থাকে না, এরকম দূরে 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 ছড়া ছিটা আছে না, হ্যাঁ এরকম এরকম এরকম। আর বাস্তব গ্যাসে কি হয়, এর এক জায়গায় কাছাকাছি এরকম জমা থাকে না। তাহলে এইখান থেকে এইখানে আনার জন্য, যেমন এখন তোমাদের মাঝে একটু হলেও কি প্রেসারে যে রিলিজ হইতে চাইতেছে কিছুদিনের পরেই, পরীক্ষাটা শেষ হলেই হালকা প্রেসার রিলিজ হবে, বাট অ্যাকচুয়ালি হবে না, অ্যাডমিশনের প্যারায় তুমি জাতাকলে পড়তে যাইতেছো। তো প্রেসার যখন থাকে তখন গ্যাসের কণাগুলো কাছাকাছি চলে আসে, জাস্ট লাইক দ্যাট। আদর্শ গ্যাসগুলোরে যদি প্রেসার কি করা হয়, হাই করা হয়, প্রেসার যদি কি করা হয়, হাই করা হয়, বাড়ানো হয়, এন্ড টেম্পারেচার যদি কি করা হয় জানো, লো করা হয়, তাহলে সেগুলা বাস্তব গ্যাসের মতো আচরণ করা শুরু করে দেয়। তো আমি জানো এটা না ভুলে জানো না, যে একটা কথা দিয়ে মনে রাখি, সেটা হলো হসপিটাল। এটা আবার কিরকম কথা, এইখানের লগে হসপিটালের কিরকম মিল আছে? দেখো যে হাই প্রেসার আর এই যে টেম্পারেচার লো। আর যদি বাস্তব থেকে আদর্শ আসে, যে চুলটা রিভার্স করে দিবা, প্রেসার লো হয়ে যাবে, টেম্পারেচার হাই হয়ে যাবে। তো এখানে দেখো এক্স গ্যাসটি অবশ্যই একটা কি গ্যাস, বাস্তব গ্যাস। এ গ্যাসটা কি গ্যাস, আদর্শ গ্যাস। তাহলে আমাকে কি করতে হইতেছে, বাস্তব গ্যাসকে আদর্শতে কনভার্ট করতে হইতেছে, তাহলে আমরা কি করে দিব বলতো, প্রেসারটা লো করে দিব এন্ড টেম্পারেচারটা কি করে দিব, হাই করে দিব, জাস্ট এটার উল্টা। তো এখানে কি বলছে দেখো, প্রেসারটা লো, টেম্পারেচার হাই, তার মানে স্যার এই দুইটাই ঠিক আছে। ওয়াই গ্যাসটা তরলে পরিণত করা যায়। দেখো জুল থমসনের একটা ক্রিয়া ছিল বই, সেখানে বলা আছে যে যেই গ্যাসগুলোর আণবিক ভর নরমালি বেশি, সেই গ্যাসগুলোকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় খুব ইজিলি তরলে পরিণত করা যায়। হ্যাঁ, বা আণবিক ভর যারা বেশি তারা সহজে, আপাতত তুমি এই লাইনটা অ্যাটলিস্ট মনে রেখে যাও, সহজে তরলে পরিণত করা যায়। আর এইটার ব্যতিক্রম ছিল হলো হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য, ওইটা একটু দেখা যাও 2 মার্কসে প্রশ্ন যদি একটু জটিল করতে চাই দিয়ে দিতে পারে, তাই না? তাহলে আমাদের মধ্যে 3টাই অ্যান্সার হয়, এগুলো মুছে দিলাম। দেখো আশা করি তুইলা নিছো, এই দেখো 1 2 3 কারেক্ট, এবং এই কথাগুলোই এখানে শর্টে লিখে রাখছি। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এইটার না 4টা বৈশিষ্ট্য আছে, আমার সাথে সাথে মুখে বলবা এবং লিখে ফেলবা। প্রথম হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, ভেজাল বোজাল মিলান থাকে না, ঠিক আছে, ভালো মানুষ। 2 নাম্বার হলো এরা যে রাসায়নিক নিক্তিতে মাপা হয় না, সেই নিক্তির কোনো ক্ষয় করে না। 3 নাম্বার হলো দীর্ঘদিন রেখা দিলেও ঘনমাত্রা চেঞ্জ হয় না, মানে ওই যে এস এর মান ফিক্স থাকে। 4 নাম্বার হইলো এরা বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্পের সাথে সহজে বিক্রিয়া করে না, তাই তো দীর্ঘদিন থেকে যায়, তাই না? এইটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড
পদার্থ। এখন অনেক তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে, মনে রাখার কৌশলটা তোমাকে বলি। এতগুলোর মধ্যে তুমি মনে কেমনে রাখবা? মনে রাখবা হলো HCl এর সি বাদে, সি অ্যাজ এন অ্যালফাবেট যদি আসে তাহলে সেটা প্রাইমারি। তাহলে সেটা কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ম্যাটেরিয়াল। তাহলে দেখো কোনটা কোনটা কোনটা, এই যে K2Cr2O7, দেখো এই যে K2Cr2O7 চলে আসছে। আর এই বৈশিষ্ট্যের একটাই যদি না মানে তাহলে সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে, দুধ লেখা ফেলবা। এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার উচিত না। এইখানে তোমাদের আরেকটা আমি কোশ্চেন অ্যাড করে দিই যে প্রমাণ দ্রবণ কাকে বলে। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। এরকম একটা এমসিকিউ সামটাইমস আসে, ধরো যে 2 গ্রাম H2, 2 মোল H2, ঠিক আছে, বা 2 মোলার H2, বা 2 × 10⁵ H2 অণু, এরকম দিয়া যদি একটা এমসিকিউ আসে অবশ্যই 2 মোলার H2 এইটা একটা প্রমাণ দ্রবণ হবে। তো অনেক সময় একটা আসে যে সেমিমোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ, ব্যাখ্যা করো। সেমিমোলার তো এস এর মান হলো 0.5 হয়, বা এভাবে লেখা যায় যে m/2, তাই হলো এটা একটা প্রমাণ দ্রবণ, কারণ ঘনমাত্রা তো জানা আছে, তাই না? তো এরকমই আসলে আশা করি পারা যাবে। কি বলো? এইটা হলো কোনটি? অপ্রতিসম অ্যালকিন। অ্যালকিন তো চিনি স্যার, এটা আবার CnH2n, এটা আর কি কোশ্চেন? CnH2n। তো ওইখানে n এর মান জাস্ট বসায় দিলেই হয়ে যায়। এখন খেয়াল করে দেখো, এটা যদি মাঝখান দিয়ে কাটো 2 পাশ সমান, এটা যদি মাঝখান দিয়ে কাটো 2 পাশ সমান, এটা যদি মাঝখান দিয়ে কাটো 2 পাশ সমান, আর এইটা যদি কাটো তাহলে 2 পাশ সমান না, তাহলে এইটা অপ্রতিসম অ্যালকিন হবে। এখন খেয়াল করে দেখো, আমরা এইটা দিয়ে কানেক্ট করি একটা টপিক। কোন টপিক? আর এই টপিকের মতো আমরা পড়ছিলাম, সেটা হলো দেখো, আমরা যদি CH3CH, হ্যাঁ, তারপর ধরো CH ডাবল বন্ড CH2, এইটা নেই, এটার নাম কি? বিউটিন হচ্ছে, তাই না? সেই বিউটিনটায় আমরা যদি এইখানে HBr অ্যাড করি, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করি, 2 মোল নেই, 2 মোল নেই, তাহলে একটা জিনিস দেখো, তেলে মাথায় তেল দেয় সবাই, এটা জানো না? যার মাথায় তেলটা বেশি থাকে তারই এসে সবাই কি তেল দেওয়া শুরু করে দেয়। ঠিক সেরকমই দেখো, একটা যৌগ এরকম হয়, আরেকটা যৌগ যদি আমি লিখি CH3CH2CH, সিঙ্গেল বন্ড হয়ে যায়, ডাবল বন্ড হয়ে যায়, পাই বন্ধনটা ভাঙা যায়। তোমরা তো জানো পাই বন্ধন অনেক দুর্বল, আর বিয়ারটা এইটাই কানেক্ট হয়, হাইড্রোজেন এইটাই কানেক্ট হয়ে যায়, ঠিক আছে? তো দেখো কোনটাই তেলে মাথায় তেল দেওয়া হলো? এইটা তেলে মাথায় তেল দেওয়া হলো, তাই না? ওর কাছে অলরেডি হাইড্রোজেন 2টা ছিল, বেশি ছিল, ওর এইখানে এসে আবার হাইড্রোজেন কানেক্টেড হয়েছে, তাই তো? আর এইটাতে উল্টা অল্টারনেটিংটা হয়েছে। এইটা হলো আমরা অপ্রতিসমতা মার্কোনিভের নীতি থেকে নিয়ে আসছি। এরকম একটা কনসেপ্ট ছিল না? সেই কনসেপ্ট থেকে এটা আসছে। এবং তোমরা তো জানো যে মার্কোনিভের নীতির যে ইয়াটা কত হয়? 90-10% হয়। যেটা হলো বেশি সেটা হলো 90% হয়, এটা হলো কি 10% হয়। আর অ্যান্টি মার্কোনিভ হইলেই কিন্তু সেটা আবার কত? 99 আর 1% হয়ে যায়। অ্যান্টি মার্কোনিভ হবে কখন? যদি এইখানে আমরা একটা কি প্রভাবক ইউজ করি, বা খারাসের নীতি H2O2 বা R2O2 ইউজ করলেই কিন্তু সেটা অ্যান্টি মার্কোনিভে হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করলা, এমসিকিউ আসছিল অপ্রতিসম অ্যালকিন কি হবে, ওইটা বুঝাইছি। বুঝানোর সাথে সাথে অ্যাটলিস্ট মার্কোনিভটা তোমাকে, অ্যান্টি মার্কোনিভটা তোমাকে একটু মনে করায় দিলাম। তোমার কাজ হবে এইটা পড়ার সাথে সাথে একটু সৃজনশীলের জন্য যে আচ্ছা এইটা 90 হলো আর ওইটা 10 হলো কেন, তাহলে কিন্তু তুমি সৃজনশীল পাইরা গেলা। বুঝতেছো? সৃজনশীল পাইরা গেলা। ওটা যে কার্বনিয়ামের কারণে বা কার্বনায়ন দিয়া সুস্থিতিশীলতার ক্রম দিয়া ব্যাখ্যা করা যায়, আর ওগুলাও তো এমসিকিউর জন্য আসে, তাই না? তো ব্যাপারটা হলো এই যে এইটা পড়ছো, টপিক কানেক্ট করো, তাহলে এমসিকিউ মিস হবে না। তাইলে তোমার ওই ওয়ান শট দেখা বা এই ভিডিও ক্লাস করা অর্থিত হবে। তো যেমনটা বলছিলাম, প্র্যাকটিস বুঝে করতে হবে। তারপর দেখো, যেটা ওই যে কিছুক্ষণ আগেই লিখছি সেটার সূত্র দিয়ে এই যে এটা চলে আসছে যে 85 গ্রাম অ্যামোনিয়ার জন্য, অ্যামোনিয়ার আণবিক ভর আমরা আশা করি এখন শিকার লাগবে না, নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 1 × 3, সো 17। তো মোল সংখ্যা যদি বের করতে বলি W/m দিয়ে বের করা যাবে। W হলো 85 গ্রাম দিছি, ডিভাইডেড বাই 17, মুখেই করা যায় 5 আসে।
তাহলে সূত্রটা কি ছিল আমি একটু লিখে দিই, আমার সাথে আরেকবার লিখো তোমরা। পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এনআরটি, সরি এটা দিলেই হয়ে যাচ্ছে। তো এইখানে জাস্ট এন এর মান 5 বসাবা, এখানে এন এর মান 5 বসাবা, এখানে এন এর মান 5 বসাবা, 25 5 5 চলে আসছে। তার মানে এটা ঘ হবে, বুঝছো? ইজি। তো এখানে এই যে এক্সপ্লেন করা আছে, সরি এদিকে হবে কোনটি নিউক্লিওফাইল, কোনটি ইলেকট্রোফাইল, কোনটি নিউক্লিওফাইল, এই টপিকটা কিন্তু নর্মালি ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাই তো? তো নিউক্লিওফাইল যারা নিউক্লিয়াসকে পছন্দ করে, তাই না? নিউক্লিয়াসকে কারা পছন্দ করে? যাদের কাছে ইলেকট্রনের তো কি আছে, এক্সট্রা ইলেকট্রন আছে, তাই না? তাহলে দেখো এই যে অ্যামোনিয়া, ওর কি এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে ওই কিন্তু এখানে অ্যান্সার হবে। আরও কি কি অ্যান্সার হইতে পারতো? পানি হইতে পারতো, সিএল মাইনাস হইতে পারতো, এরকম নেগেটিভ চার্জ বিশিষ্ট যে কেউই কিন্তু হইতে পারতো। ওরা দুজন আবার কিন্তু কি প্রসম নিউক্লিওফাইল। আর নিচেরগুলা যেগুলো আছে SO3 LCl3 BF3 বা H+, এদের কি ইলেকট্রনের শর্টেজ আছে না, তাহলে এরা ইলেকট্রোফাইল। এইটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক সেরকম ওই যে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখুন। যেমন বেনজিন ফিডেলক্রাফ অ্যালকাইলেশন বিক্রিয়া করে যে টলুইন উৎপন্ন করে, সেটা কি বিক্রিয়া? সেটা বেনজিনের ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর ধরো গ্রিগনার বিকারক আছে RMGX, সেই গ্রিগনার বিকারক যদি ফর এন এক্সাম্পল HCHO অর্থাৎ মিথানলের সাথে বিক্রিয়া করে আমরা কি পাই? 1 ডিগ্রি অ্যালকোহল পাই না? সেটা আবার কোন ধরনের বিক্রিয়া? কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। এরকম বিক্রিয়াগুলো কিন্তু কোন ধরনের বিক্রিয়া, এইগুলো এখন কিন্তু আসে, সেগুলো কিন্তু পারতে হবে, না পারলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো একটু বোঝার চেষ্টা করো, আর একান্ত মুখে যেগুলো বললাম সেগুলো না পারলে বললো। তো এইখানে ওইটাই লিখছে যেটা আমি আসলে মুখে বলছি, এখানে তো আর দেখার তেমন কিছুই নেই। পরেরটা কি সোডিয়াম বেনজোয়েট আছে, সোডিয়াম বেনজোয়েট যদি NaOH CaO অর্থাৎ সোডা লাইম এর বিক্রিয়া করে, তাহলে A আর Na2CO3 পাওয়া যায়। সোডিয়াম বেনজোয়েটের আগে ফর্মুলা কি সেটা আগে বুঝাই। বেনজিন তো চিনো, তাই না? C6H6, তাই না? সেটার মাথায় যদি COO Na লাগায়া দাও তাইলেই হয়ে যায়। আর এইখানে দেখো NaOH CaO যেটা আছে সেটার সাথে যখন বিক্রিয়া করে এই হাইড্রোজেনটা ওইখানে চলে যায় খেয়াল করে দেখো। আর COO Naটা বাকিটুকের সাথে বিক্রিয়া করে এইটা হলো বেনজিনে কনভার্টেড হয়ে যায়, আর বাকিটুক হলো Na2CO3 তে কনভার্টেড হয়। তাহলে এই যৌগ থেকে এই যৌগে কার্বন সংখ্যা একটা কম না? কম তো। তাহলে এইটাকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলতে পারি। গেল, বুঝছো? এইটার একটা ধরো কথার কথা আমি যদি দিয়া লিখি, অ্যালিফিটিক বিক্রিয়া লিখি, তাহলে তোমরা হয়তো বা সবাই চিনতে পারো, যেটা আমরা এসএসসি থেকে বহুবার লিখছি। আর COO Na যখন এই যে হাইড্রোজেনের সাথে আর একসাথে হয়ে অ্যালকেন প্রস্তুত করে, আর বাকিটুক মিললে Na2CO3 কনভার্টেড হয়ে যায়, আর CaOটা থাকে। এখন যেটা আমার কাছে চাওয়া তোমাদের, যে তোমরা বাকি অপশনগুলো হইলো না কেন, এটা তো স্যার বিক্রিয়া আলাদা, এটা অবভিয়াস, তাও একটু বাকি অপশনগুলোর বিক্রিয়াগুলোও একবার দেখবা বাসায়, ঠিক আছে? তো আমি দেখো এই যে এখানে ওই কথাই লিখছি, এবং এইখানে তোমাদের জন্য বাকি বিক্রিয়াগুলোও একবার করে লিখে রাখছি। কেন জানো? যেন তোমরা দেখতে পারো এবং দেখে মনে রাখতে পারো যদি আসে। যেমন দেখো প্রথম বিক্রিয়াটা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, যেটাকে আমি বলতেছিলাম ওই যে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ায় যে বেনজিন আসছে, দেখো অনাদ্র AlCl3 লাগে, তখন CH3Cl বিক্রিয়া করে, আর HCl হলো ইয়া যায়, তাহলে টলুইন উৎপন্ন হলো। আরেকবার হইলে সেটা হলো, এটা আমরা কি এই জায়গাটা কি অর্থ মেটা প্যারা, তার মানে প্যারা পজিশনে এসে কানেক্টেড হয়েছে, তাহলে প্যারাজাইলিন বলা হয়, প্যারাজাইলিন বলা হয়। বা আরেকভাবেও নামকরণ করা যায়, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 1,4 ডাইমিথাইল বেনজিন, এইভাবেও বলা যাইতে পারে। আচ্ছা, ওইটা আশা করি বুঝছো। এরপর এটা দেখো, আমি তো এটা বুঝাইলামই, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, উডস বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা যেমন ডিক্রিজ হয়, উডস বিক্রিয়া ঠিক সেরকমই কার্বন সংখ্যা ইনক্রিজ হয়। উডস বিক্রিয়ার নিয়মটা কি দেখো, খুব সুন্দরভাবে লিখে রাখা আছে আগে থেকে, RX আর এই যে RX, সেই RR-গুলা মিল্লা যায় অ্যালকেন হয়, আর X-গুলা হলো গিয়া সোডিয়ামের সাথে কানেক্টেড হয়ে NaX-এ কনভার্টেড হয়ে যায়, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড। এইখানে যদি তুমি দুইটা সেম নাও, ধরো এটাও CH3 নিলা, এটাও CH3 নিলা, তাহলে ইথেন পাবা। কিন্তু এইটা যদি CH3 আর এটা যদি C2H5 নাও, তাহলে কিন্তু কি এখানে
প্রোপেন পাবা। তো কার্বন সংখ্যা বাড়তেছে ইভেনচুয়ালি, কারণ এখানে একটা যৌগে তো একটা কার্বন বিশিষ্টই ছিল, বাট এখানে তো দুইটা পাওয়া যাচ্ছে যদি তুমি সেমই নাও। অনেকে এইটা জানে না, উডস ফিটিক কি স্যার? উডস ফিটিক অ্যাকচুয়ালি উডসেরই একটা নতুন ভার্সন তুমি চিন্তা করতে পারো। দেখো এইখানে আর আই লিখছি, আর এখানে একটা এ আর দিছি, মানে অ্যারিন দিছি, অ্যারিন দিয়ে আই লিখছি, মানে একটা হ্যালোজেনই নিছি। মানে তুমি চিন্তা করতে পারো এইটার জায়গায় আমি একটা অ্যারাইল হ্যালাইড নিব, অ্যালকাইল হ্যালাইড নিছি না, অ্যারাইল হ্যালাইড নিব। নিলে সেই আর এর সাথে আমি যদি একটু অন্য কলম নেই, সেই আর এর সাথে যদি এইটা কানেক্টেড হয়ে যায়, অর্থাৎ অ্যারাইলের সাথে অ্যালকাইল কানেক্টেড হয়ে যায়, তাহলে এই বিক্রিয়াটাই হলো উডস ফিটিক বিক্রিয়া। বাকিগুলো তো হয়ে যাবে অবভিয়াসলি। এখানে যদি আর এর জায়গায় ধরো CH3 নেই, অর্থাৎ অ্যালকাইল নেই, তাহলে এটা কিন্তু কি পাচ্ছি আমরা? টলুইন পাচ্ছি। এটা সোজা করে লিখলেই অনেকে বুঝতে পারবা হয়তো বা। ধরো CH3Cl নিলাম, আর ধরো এইখানে এইভাবে করে CH3 নিলাম, আর হলো 2 মোল সোডিয়াম নিলাম। এখানে শুষ্ক ইথার লাগে, এটা একটু লেখা নিও কষ্ট করে তোমরা। তাহলে দেখো, ও সরি, এখানে Cl হবে, এখানে Cl হবে, তাই না? তাহলে সেটা হলো এই দেখো টলুইন প্রস্তুত হয়ে গেল, আর হলো NaCl হয়। বুঝছো? ইজি। আরেকটা কথা, এইখানে শুষ্ক LCl3 ব্যবহার করা হয় কেন? এক লাইন মুখে বলে দিই, কারণ LCl3 যদি শুষ্ক না হয়, তাহলে ওই যে কিছু বাচ্চা আছে না, পানি পাইলে একদম দৌড় দিয়ে যায়, খুশি হয়ে যায়। তো LCl3 ওরকম। LCl3 তোমরা ছোটোবেলায় পড়ছো, পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে ফেলে। তখন তো এই বিক্রিয়ায় যে একটা ইলেকট্রোফাইলের প্রয়োজন হয়, সেই ইলেকট্রোফাইলটার পাওয়া থাকে না, তখন হলো ওই বিক্রিয়া সম্পূর্ণ হইতে প্যারা হয়ে যায়। বুঝছো? এভাবে বুঝা পড়ো। তো এটা তো গেছে। ও সরি, এটা হলো ওইটারই আরেকটা কোয়েশ্চেন ছিল, বহুপদী টাইপ। সেটা কি বলছে দেখো, সেটা বলছে হলো সোডিয়াম বেনজোয়েট NaOH এর সাথে বিক্রিয়া করে যে বেনজিনটা প্রস্তুত করলো, সেই বেনজিনটায় বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। কেন? বেনজিন একটা অসম্পৃক্ত যৌগ, এটা বুঝলাম স্যার, বিশেষ ধরনের বলেন কে? চলো একটা অন্তত তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝে। এটা তো বেনজিন, আর এইটার নাম কি বলো তো? CH3 সিঙ্গেল বন্ড CH3। এটা অ্যালকেন, এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা সবাই জানি। হ্যাঁ স্যার। আর এইটা কি বলো তো? এটা অ্যালকিন বা ইথিলিন, এটা তো অবভিয়াসলি সবাই জানো। সেই ইথিলিন ধরো সবাইরে যদি আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করি, তাহলে দেখো এটা ইউভি সূর্যালোকের উপস্থিতিতে এটা কি হয়? এটা তো নো রিয়াকশন দেখায়, তাই না? এইখানেও কিন্তু নো রিয়াকশন হয়। আর এইটার ক্ষেত্রে কি বিক্রিয়া হয় না? CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে বন্ডটা ভাঙা যায়, এখানে বিআর কানেক্টেড হয়ে যায়, এইখানে বিআর কানেক্টেড হয়ে যায়, ওই যে 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়ে যায় এবং দ্রবণের বর্ণ বিনষ্ট হয়। এইটা মোটামুটি তোমরা অনেকবার পড়ছো, তাই না? আর এইটার ক্ষেত্রে নর্মালি তো এখানে কি ধরনের বিক্রিয়া হলো? সংযোজন বিক্রিয়া হলো। ও সরি, এখানে ইউবি হবে না, নর্মালি তো বিক্রিয়া হয় না। কিন্তু এইটার ক্ষেত্রে ধরো আমরা যদি হালকা পাতলা চেঞ্জ করি, তাহলে দেখলাম যে এই বেনজিনটা অনেকটা অ্যালকেনের মতো আচরণ করতেছে, মানে সম্পৃক্ত যৌগের মতো আচরণ করতেছে। সরি, ওইখানে প্রথমবারের ক্ষেত্রে ইউভি হবে না। হ্যাঁ, কিন্তু আমি যদি আরেকটু প্রভাবক দিয়া চেঞ্জ করি, তাহলে ও আবার বিক্রিয়া করে। যেমন ধরো ওর সাথে ক্লোরিন অ্যাড করলাম, ক্লোরিন অ্যাড করলে সেই ক্ষেত্রে এখানে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে CH3 CH2Cl হইল। আগের ক্ষেত্রে আবার বলতেছি ইউভি হবে না, আর এখানে NaCl হইল। আর এই সরি NaCl না, HCl হবে। আর এইটার ক্ষেত্রে দেখো ক্লোরিন এবং এখানে শুষ্ক যদি AlCl3 দাও, তাহলে হলো এইটা ইলেকট্রোফিল প্রতিস্থাপন বিক্রিয়া করতেছে। তার মানে দেখো তো ওর বৈশিষ্ট্য অনেকটা কি অ্যালকেনের মতন হইতেছে না, অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও। অসম্পৃক্ত ক্যান্সার, কারণ ওই যে পাই বন্ধন আছে, দ্বিবন্ধন আছে। তার মানে এটা কিন্তু বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ, এই কথাটা মনে রাখো। তারপর কি sp2 সংকরায়ন। দেখো তোমাদের একটা কথা বলছিলাম আগে, কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটা হলো sp3 সংকরায়ন হয়, দ্বিবন্ধন থাকলে sp2 সংকরায়ন হয়, ত্রিবন্ধন থাকলে sp সংকরায়ন হয়। আর sp3 সংকরায়নে কি 4টাই সিগমা বন্ধন হয়, তাই না? 4টাই সিগমা বন্ধন।
sp2 তে কি 3টা সিগমা, একটা পাই হয়, sp তে কি 2টা সিগমা 2টা পাই হয়। আবার দেখো কার্বন কার্বন একক বন্ধন থাকলে বন্ধন দূরত্ব কত হয়, এগুলো কিন্তু মুখস্থ করো, 0.154 ন্যানোমিটার। দ্বিবন্ধন থাকলে দূরত্ব কত হয়, 0.134 ন্যানোমিটার। ত্রিবন্ধন থাকলে কত হয়, 0.12 ন্যানোমিটার। এই বন্ধন দূরত্ব কম হয় দেখেই তো অ্যালকাইন এক আবার কি হয়ে থাকে, অম্লধর্মী হয়ে থাকে, তাই না? আর বেনজিনেরটা যদি আমি লিখি, বেনজিনের ক্ষেত্রে কিন্তু বন্ধন দূরত্ব ওই যে একান্তর দ্বিবন্ধন থাকে তো, তাই একটু চেঞ্জ হয় 0.139 ন্যানোমিটার হয়ে থাকে। আর হলো গিয়ে এইখানে যেহেতু এই দেখো এইখানে দ্বিবন্ধন আবার সিঙ্গেল বন্ড, দ্বিবন্ধন সিঙ্গেল বন্ড, তো দ্বিবন্ধন থাকার কারণে অবশ্যই বলা যায় sp2 সংকরণে হয়। আর ইথাইনের পলিমার ব্যাপারটা কি, আচ্ছা চলো আমি এতটুকু একটুখানি মুছে দিয়ে একটু বুঝাই। যেমন পলিমারকরণ বিক্রিয়া কি ছিল বলো, পলিমারকরণ বিক্রিয়ায় একই রকম অনেকগুলো মনোমার আসতো, কানেক্টেড হতো, বৃহৎ শিকল বিশিষ্ট একটা যৌগ সৃষ্টি হতো, তাই না? যেমন আমরা ইথিন থেকে পলিথিন পড়ছিলাম, CF2 থেকে টেফনল পড়ছিলাম, তাই না? ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাল ক্লোরাইড পড়ছিলাম, এরকম কিছু যৌগ আমরা পড়ছিলাম, বা প্রোপিন থেকে পলিপ্রোপিন পড়ছিলাম। ঠিক সেই রকমই আমরা যদি ইথাইনের ফর্মুলাটা আঁকি, CH ট্রিপল বন্ড CH, এইটা হলো আয়রন টিউবে নেওয়া 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোটামুটি আমরা যদি 3 মোল নেই, তাহলে দেখো এই 3 মোল ইথাইনকে আমি যদি একটু ডং করে এইভাবে নেই একটা, তারপর এইভাবে আঁকি একটা, তারপর এইভাবে আঁকি যদি আরেকটা, তাহলে এই তাপের কারণে দেখা যায় কি জানো, তাপের কারণে এই যে পাই বন্ধনগুলা একটা করে পাই বন্ধন চলে যায়, ঠিক আছে, একটা করে পাই বন্ধন চলে যায় এবং সেইখানে দ্বিবন্ধন থাকে। এ দেখো এখানেও দ্বিবন্ধন, এখানেও দ্বিবন্ধন, আর ওই একটা বন্ধন এখানে কানেক্টেড হয়, এখানে কানেক্টেড হয়, এখানে কানেক্টেড হয়, শেষ। তার মানে বলা যায় বেনজিনের পলিমার, তার মানে 3টাই কারেক্ট। আবার বলি, যদি বলে বেনজিনে কয়টি পাই বন্ধন আছে, 3টা, পাই ইলেকট্রন আছে 6টা, কিন্তু যদি বলে কয়টি সিগমা বন্ধন আছে, আমি শিওর অনেকে বলে ফেলবো আরে স্যার 6টা, আসলে কি 6টা? খেয়াল করো, এই রিং ঘুরতে গিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকে না, আরো 6টা, তাহলে 6 হলো রিং ঘুরতে গিয়ে, আর 6 কিন্তু আরো কার্বনের সাথে হাইড্রোজেন, তাহলে টোটাল সিগমা বন্ধন হলো 12টা সিগমা বন্ড, আর পাই বন্ড হলো বেনজিনে 3টা। বুঝছো? এই সিম্পল এমসিকিউ মাঝে মাঝে এক্সাইটমেন্টে তুমি কিন্তু ভুল করে ফেলবা, করা যাবে না। এটা লাস্ট পরীক্ষা, তোমাকে ভালো করতে হবে ইনশাআল্লাহ। দেখো 13-14 হয়ে গেল, তারপরটা যাই চলো। HSO4 এর অনুবন্ধী অ্যাসিড নিচের কোনটি? অ্যাসিড, ক্ষার, এগুলো তো স্যার ইজি, তাই না? দেখো আমি যেটা দিয়া সত্যি বলতে প্রোটনীয় মতবাদটা মনে রাখি, প্রোটন যে দান করতে পারে সে হলো অ্যাসিড, দান করার পর যে আয়ন বা যৌগে পরিণত হয় সেটা হলো অনুবন্ধী ক্ষার, সংজ্ঞা হিসেবে আসতে পারে। প্রোটন যে গ্রহণ করতে পারে সে হলো অনুবন্ধী ক্ষারক, আর গ্রহণ করার পরে যে আয়নে পরিণত হয়ে যায় সে হলো অনুবন্ধী অম্ল। আমি যেটা দিয়ে পার্সোনালি মনে রাখি, এই অ্যামোনিয়া আর HCl এর বিক্রিয়াটা কেন জানি না আমার খুব ফেভারিট, তাহলে এটা হলো অ্যামোনিয়াম আয়ন হয়ে যায় আর এটা হলো Cl মাইনাস পরিণত হয়ে যায়। আমি পার্সোনালি মনে রাখি মুক্তজোড় ইলেকট্রন থাকলেই সে হলো ক্ষার হয়। তাহলে দেখো এইটা ক্ষার, এটা অ্যাসিড, এটা হলো অনুবন্ধী, এই যে এইটা থেকে আসলো অনুবন্ধী অ্যাসিড, আর এইটা থেকে এইটা আসছে এ হলো অনুবন্ধী ক্ষার, তাই না? ও হলো কি প্রোটনটা ছিল তাই তো দান করতে পারে, তাই অ্যাসিড, দান করে যখনই দিছে তখনই অনুবন্ধী ক্ষার হয়ে গেল। ও হলো ছিল ক্ষার, গ্রহণ করতে পারে, করে নাই কিন্তু, ক্ষার করছে যখন তখন অনুবন্ধী অ্যাসিড হয়ে গেল। বুঝা গেছে? তাহলে দেখো অ্যাম্ফোমেট্রিক আয়ন কোনগুলো হয়, যেমন ধরো HSO4 মাইনাস বাইসালফেট আয়ন একটা অ্যাম্ফোমেট্রিক, ও দানও করতে পারে গ্রহণও করতে পারে। ও যদি কোনোভাবে দান করে দেয় তাহলে সালফেট আয়নে পরিণত হয়ে যায়। তার মানে দেখো ও হলো কি একটা কি ছিল, এখন কি হিসাবে কাজ করলো, একটা হলো দান করছে, তার মানে অ্যাসিড রূপে কাজ করলো, তার মানে ও হলো কনজুগেটেড বেস,
আবার যখন ও একটা গ্রহণ করে তখন ও বেজ রূপে কাজ করে এবং পরিণত হয়ে যায় কি কনজুগেটে অ্যাসিড, তাই তো? তাহলে বলছে HSO4 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড কিনটি, আমার অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে, মানে আমি কি রূপে কাজ করব? ক্ষার রূপে। কি রূপে? ক্ষার রূপে। মনে থাকবে কথা? তাহলে দেখো আমি ক্ষার রূপে কাজ করছি, আমার অনুবন্ধী অ্যাসিড কি H2SO4, তার মানে এইটা হবে। অনেকে আমি দেখছি তারা ওরা চলে স্যার এইটা হবে SO4 মাইনাস জায়গায় ফেলে, আসলে কি হবে না। ঠিক সেরকমই চলো তো একটা ধরি, তোমরা তো জানো ফসফরিক অ্যাসিড, তো ফসফরিক অ্যাসিড দিয়েও আসতে পারে, ধরো H2PO4 মাইনাস, সেটা দিয়ে তোমরা বলতেই পারবো যে ফসফরিক অ্যাসিড হবে অথবা হলো HPO4 মাইনাস হবে। কিন্তু আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়, দেখো ধরো OH মাইনাস আছে হাইড্রোক্সিল আয়ন, এইটার যদি অনুবন্ধী অ্যাসিড বলে তাহলে হবে H2, এইটার যদি অনুবন্ধী ক্ষার বলে তাহলে হবে O2 মাইনাস মানে অক্সাইড, এইটার যদি অনুবন্ধী ক্ষার বলে তাহলে হবে O2 মাইনাস, ঠিক আছে? কিন্তু আবার যদি রিভার্স একটা কোয়েশ্চেন করি, এইটার অনুবন্ধী অ্যাসিড কি এইটা, এইটার অনুবন্ধী অ্যাসিড কি এইটা, মানে অনুবন্ধী অ্যাসিড যদি বের করতে বলে সহজ একটা কাজ করবা, এত মাথা খাটান যাবে না, তখন খালি ওর সাথে একটা H যোগ করে দিবা, কোনো একটার যদি অনুবন্ধী ক্ষার বের করতে বলে একটা H বাদ দিয়ে দিবা, বুঝা গেছে? লিখে রাখো, শর্ট ট্রিক হিসেবে কাজে দিবে। তাহলে চলো এগুলো তো আশা করি তোলা হয়ে গেছে, না তুললে একটু একটু ভিডিওটা পিছনে নিয়ে দেখে নিও। এই দেখো H2SO4 হয়ে গেছে, এখানে ব্যাখ্যা লেখা আছে, এগুলো তোমরা দেখে নিতে পারবা আশা করি। কোন গ্যাসটির নিঃসরণ হার বেশি? ওই যে ব্যাপন হার নিঃসরণ হার প্রায় সেমই, নির্দিষ্ট তাপমাত্রা চাপ যদি সেম থাকে, আণবিক ভর বর্গমূলের ব্যস্তানুপাতিকই হয় কি ব্যাপন হার, তাহলে সবগুলোর কি আণবিক ভর বের করতে পারবো না? কার্বন ডাইঅক্সাইড 44, নাইট্রোজেন হলো কত 14, অক্সিজেন হলো 16 গুণ 2, সালফার ডাইঅক্সাইড সালফার 32, অক্সিজেন হলো 16 গুণ 2, অ্যামোনিয়া 17, এটা তো আর কি হিসাব করবা? তাহলে দেখো এই যে সবগুলো ক্যালকুলেশন হয়ে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর সর্বাধিক হয়, নিঃসরণ হার হবে সর্বনিম্ন, ঠিক আছে? আবার খেয়াল রেখো সর্বনিম্ন বলছে না সর্বোচ্চ বলছে, এরা কিন্তু অনেকে ভুল করে ফেলো। তারপর কি বলছে দেখি, আচ্ছা একটা মনে আমরা বেশি চলে আসছি তাই না? এটা হলো দেখো নামকরণ, আমার বিশ্বাস একটা নামকরণের এমসিকিউ থাকবে, মোটামুটি টপিক বাচ্চা বাচ্চা নেওয়ার চেষ্টা করছি, নট টু হার্ড নট টু ইজি, তোমরা একটু চেষ্টা করবা মাঝখান দিয়ে ওই যে কার্বনিয়াম, কার্বনায়ন, ফ্রি রেডিকেল, SN1 SN2, তারপর কি আছে অ্যামিনের ক্ষারকত্ব, এই ক্রমগুলো একটু দেখা নেওয়ার। তারপর ধরো ওই যে মিথাইল অ্যামিন বেশি হলো ক্ষারীয় নাকি অ্যামোনিয়া বেশি ক্ষারীয়, এগুলো দেখে নিও, ঠিক আছে? তো এইখানে একটা বলি, এখানে কি বলছে যে CH3 তার মানে 3টা আছে। আমি একটা সত্যি কথা বলি, আমি আসলে নামকরণের জন্য একটা লাইন সবসময় মনে রাখি, সেটা হলো কার্বনের যোজনী 4, এটা মনে রাখলে না হয়ে যায়। তুমি দেখতে চাও, এই দেখো CH3 3টা CH3 আছে, তাহলে দেখো এই যে কার্বনটা, এই কার্বনটাকে আমরা এখানে আগে লিখি, লিখে এই যে 3টা সাইড, এই 3টা সাইডে আমি CH3 গুলো লিখব, ঠিক আছে? তারপর কি CHCl, এই যে CH, এই যে Cl দিলাম, তারপর আবার হলো এই কার্বনটা আসবে CH C2H5, তাহলে CH2 CH3, C2H5 এর ভেঙে লিখলাম, তারপর কি CH3, এই তো, আর তো কিছু নেই। দেখো রুল বলবো, রুল বললা করে লাভ আছে বলো? কোনো লাভ নাই। লাভ হলো 2-3টা লাইন মনে রাখি আমরা, সবচেয়ে বেশি কার্বন গুনতে হবে, আর এমনভাবে গুনতে হবে যেন প্রতিস্থাপকমূলক কম আসে। তো সবচেয়ে বেশি কার্বন কি সোজা গোনা যাইতেছে না, এই পাশ থেকে আই গেস সবচেয়ে বেশি কার্বন আমরা গুনতে পারতেছি 1 2 3 4 5 6, এর চেয়ে বেশি আমার মনে হয় না কোনোভাবে কার্বন গোনা যাচ্ছে। এবার যদি এইভাবে নামকরণ করতে থাকি তাহলে মেহমান কয় নাম্বারে আসছে? 3 নাম্বারে একবার CH3 আইছে, 4 নাম্বারে একবার ক্লোরিন আইছে, 5 নাম্বারে একবার CH3 আইছে, 5 নাম্বারে আরেকবার CH3 আইছে। একটু যোগ করবা, কি যোগ? 3 5 5 দুইবার আইছে না, তাই 5 5 10, 3 13,
আর 4 কত 17 হয়েছে। ইমিডিয়েট রিভার্স করে আবার গুনবা, মানে কি, মানে হলো কলমটা লইবা, এইখান থেকে আবার 1 2 3 4 5, অনেকে এই যে 1 2 3 4 5 এইভাবে দিয়া ফেলবা, তাহলে কিন্তু পেন্টেন অ্যান্সার চলে আসবে। আসলে কিন্তু 6টা কার্বন প্রধান শিকলে গণা যাচ্ছে। এবার দেখো তো 2 নাম্বার পজিশনে CH3 কয়বার আইছে, 2বার। 3 নাম্বার পজিশনে ক্লোরিন আইছে, আর হলো কি 4 নাম্বার পজিশনে CH3 আইছে। তাহলে 2 2 4 আর কত 3 7, 7 আর 4 12 নাকি 11, তাহলে 11 হয়েছে। তাহলে আগের বার 17 আইছিল না, কম আসছে তো, এটাই হবে। তাহলে দেখো এই দেখো 2 2 আর কি 4, তাহলে দেখো 2 2 4, এই যে 2 2 4 ট্রাই মিথাইল, CH3 মিথাইল হয়। 6টা কার্বন আছে, হেক্সেন। আর কি 3 নম্বরে ক্লোরিন আসছে, 3 ক্লোরো আসলো। অনেকে বলবে স্যার মিথাইল আগে আসছে, আপনি পরে কেন দিলেন? মিথাইল আগে আসছে, কিন্তু মিথাইলের স্পেলিং এম দিয়ে শুরু হয় আর ক্লোরোর স্পেলিং সি দিয়ে শুরু হয়। তো ABCD অধ্যাক্ষর অনুযায়ী সি কিন্তু আগে আসে, ঠিক আছে, খেয়াল করো নামকরণটা। তো এগুলো ইজি MCQ, এগুলো আর বেশি সময় আমরা স্পেন্ড না করি, আগায়া যাই। MnO4 মাইনাস H প্লাসের সাথে বিক্রিয়া মানে অম্লীয় মাধ্যমে অবশ্যই C2O4 2 মাইনাস আছে, মানে অক্সালেট আয়ন, ওই যে মুরগি করে হুক্কু রুক্কু, অক্সালিক অ্যাসিড হুক্কু, C2O4 2 মাইনাস বিক্রিয়া করে X পানি আর B পাওয়া গেছে। B হলো একটা গ্যাস, B হলো কি গ্যাস, এটা বলে দিছে। X একটি ধনাত্মক আয়ন, এটাও বলে দিছে, খুব ভালো। দেখো তো MnO4 মাইনাস পারম্যাঙ্গানেট আয়ন আমরা জানি অম্লীয় মাধ্যমে যদি বিক্রিয়া করে তাহলে সেটা কিসে কনভার্টেড হয় জানো, Mn2 প্লাসে। আর যদি এটা ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া করে তাহলে সেটা হলো MnO2 তে কনভার্টেড হয়। এমনেও H প্লাস দেওয়া আছে, আবার X একটা ধনাত্মক আয়নও বলে দিছে, তার মানে মাস্ট বি এটা Mn2 প্লাসই হবে, তাই তো? তাহলে এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান +7, এখানে 2, তাহলে 5 মোল ইলেকট্রন ও কি করছে, গ্রহণ করছে, মানে বিজারণ বিক্রিয়া দিছে। তার মানে হলো জারণ জারিত বিজারক, তাহলে বিজারণ বিজারিত জারক, MnO4 মাইনাস এখানে জারক রূপে কাজ করছে, মানে অ্যান্সার হবে 3। বুঝতেছো? এইভাবে বুঝতে করো, নাহলে কিন্তু কি হবে আল্লাহ ভালো জানে। তো এই যে এক্সপ্লেইন আছে, ঠিক আছে। তো তারপরে MCQটা করি চলো স্টুডেন্টস, যেটা ছিল যে ওকে এখানে ছিল MnO4 মাইনাস H প্লাস C2O4 2 মাইনাসের সাথে বিক্রিয়া করে সেখানে হলো X পানি আর B গ্যাস পাওয়া গেছে। তো এটা তো করছিলাম আমরা। পরেরটা যদি এটারটা দেখি, এটারটার জন্য কি হবে, এটারটায় এখানে C2O4 জারিত হয়ে B গ্যাসে পরিণত হয়। দেখো C2O4 হলো অক্সালিক অ্যাসিড, অক্সালেট আয়ন, সরি, সেই অক্সালেট আয়ন অম্লীয় মাধ্যমে হলো কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, আর ক্ষারীয় মাধ্যমে হলো সেটা আবার কার্বনেট আয়নে কনভার্টেড হয়। কিন্তু যেহেতু আমাদের বলে দিছিল যে এইটা অবশ্যই একটা গ্যাস, তার মানে অবশ্যই এইটা আসবে না। আচ্ছা, এটা ভালো কথা, এটা আসবে না। আর কি এইখানে দেখো কার্বনের জারণ মানটা কত আসছে, এক্স দুইটা আছে 2x, অক্সিজেন -2 গুণ 4 সমান সমান -2। তাহলে ওভারঅল যদি আমি হিসাব করি, এখানে কার্বনের একটার আসছে অক্সিডেশন নাম্বার হলো +3, দুইটা মিললা +6, আর এখানে একটারই কত কার্বন X, অক্সিজেন -2 গুণ 2, তাহলে কত -4, বিপাশ গেলে +4, তাহলে একটা X এরই 4, তাহলে দুইটা মিললে হলো 8, তাহলে +6 থেকে +8 হইতেছে, তার মানে এখানে 2 মোল ইলেকট্রন দান করতেছে। তার মানে কি জারণ জারিত বিজারক, তার মানে অপশন কারেক্ট। এক্স আয়নে জারণ সংখ্যা হ্রাস পায়, অবশ্যই সেখানে কি MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজের জারণ মান ছিল +7, রাইট সাইডে যে Mn2 প্লাস হয়ে গেছিল আগের অপশনে, তাহলে হ্রাস পাইছিল, বিজারিত হয়েছিল, বিজারণ বিক্রিয়া হয়েছিল, জারক হয়েছিল, তার মানে কথা ঠিক আছে। 5 মোল পানি উৎপন্ন হয়, এটা কিভাবে? এটা হলো তুমি সহজ একটা কাহিনী করবা, বিক্রিয়া সমতাকরণ করার চেষ্টা করবা, সবচেয়ে বেস্ট হয়। তাহলে সেটা হলো দেখো MnO4 মাইনাস Mn2 প্লাসে কনভার্টেড হয় এবং এখানে 5 মোল ইলেকট্রন কানেক্টেড হয়। এখন দেখো আচ্ছা, এখানে কিন্তু 2 হবে। এখন দেখো এইখানে
আমরা অম্লীয় মাধ্যমে তো তো এই বিক্রিয়া সমতাকরণের জন্য এই বিক্রিয়াটাকে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5 দুগুণা 10, এখানেও 5 দুগুণা মোটামুটি কি আসতেছে 10 আসতেছে, তাই তো? ও 5, ও সরি 5 টাইমস 2 তার মানে 10 CO2 হবে। আর MnO4 মাইনাস এটা যে 5 ছিল এটা হলো 2 দিয়ে পুরো বিক্রিয়া গুণ করতে হবে, এটা 2, এটা হলো 10, এটা 2, তাহলে 4 দুগুণে 8 আসে অক্সিজেনে, তাহলে এখানে H প্লাস হবে আর এখানে হলো H2O হবে, তাহলে 4 দুগুণে যেহেতু 8 তাহলে এদিকে 8 হবে আর এখানে 8 দুগুণে কত 16, তার মানে 16 মোল H প্লাস নিলে 8 মোল পানি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে বলছিল 5 মোল, তাহলে কি এটা হয় বলো? বুঝছো? তাহলে দেখো 1 আর 2 কারেক্ট, কারণ এখানে 8 মোল পানি উৎপন্ন হয়। ওকে, তারপর দেখো কোনটি অ্যাসিডামাইডের কার্যকারী মূলক। এটা জাস্ট ইজি, NH2 হলো অ্যানিলিনের হয়, আর যদি অ্যালিফিটিকে হয় তাইলে হলো অ্যামিন হয়, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। অ্যারোমেটিকে হলো অ্যানিলিন বলি আমরা। CONH2 হলো কারেক্ট অ্যান্সার হবে অ্যাসিটামাইড। আর COOH হলো অ্যারোমেটিকের ক্ষেত্রে বেনজোইক অ্যাসিড এইরকম হয়, আর যদি অ্যালিফিটিকের ক্ষেত্রে হয় হলো তাহলে ফ্যাটি অ্যাসিডের বা কার্বক্সিলিক অ্যাসিড। CO তো হলো কার্বনিল বা কিটোনের সমানু। তো এটাই হলো এখানে আর কি লেখা আছে, পর দেখা নিও তোমরা। তারপর হলো এটা খুবই ইম্পর্টেন্ট একটা MCQ, RC111CH অ্যালকাইন 1, তার মানে অম্লধর্মী, এইটা পানির সাথে বিক্রিয়া করে A উৎপন্ন করছে। তাহলে দেখো অ্যালকাইন 1 পানির সাথে বিক্রিয়া করে যখন A উৎপন্ন করে, এই যৌগটা অ্যাকচুয়ালি মার্কোনিভের নীতি মান্য চলে, কারণ এইখানে কিন্তু কোনো H2O2 দেওয়া নাই, তাহলে তেলে মাথায় যা তেল দিবা, তাহলে সেই ক্ষেত্রে উৎপাদটা হবে RC+CH2, আর OH-টা এসে এইখানে কানেক্টেড হবে, অর্থাৎ সেকেন্ডারি অ্যালকোহল হচ্ছে। বুঝছো? মার্কোনিভের নীতি। তারপর সেটা আবার বিতে কনভার্টেড হয়ে যায় ওই প্রভাবকের উপস্থিতিতে। এই প্রভাবকগুলো Hg2+ আর H2SO4। তাহলে সেটা দেখো, তোমরা তো জানো যে অ্যালকোহলকে যদি আমরা Hg2+ আর H2SO4 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিই, তাহলে সেটা অ্যালডিহাইড বা কিটোন হয়। বাট এটা যেহেতু সেকেন্ডারি অ্যালকোহল আছে, তার মানে এটা হলো অবভিয়াসলি কিসে কনভার্টেড হবে? কিটোনে কনভার্টেড হবে। ওকে, তাহলে দেখো বি যৌগটি জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়। হ্যাঁ, এটাকে জারিত অ্যালডিহাইডকে বা কিটোনকে জারিত করলে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডেও কনভার্টেড হয়। এই যৌগটিতে sp2 sp3 সংকরায়ন বন্ধন বিদ্যমান। এই যৌগটায় খেয়াল করে দেখো sp2 এবং sp3, দেখো এইটা আর এইটা, এই দুইটা কার্বন দ্বিবন্ধনে আছে। সরি, উপরের ওইটাকে তোমরা আবার বন্ধন চিন্তা করো না, আমি মুছে দিই, এটা কিন্তু কোনো বন্ধন না। হ্যাঁ, এই দুটো হলো sp2, আর যেই কার্বনটা একক বন্ধনে আছে সেটা অবশ্যই কি sp3। তারপর বলছে বি যৌগটি টলিন বিকারকের সাথে বিক্রিয়া করে না। বি যৌগটা আমরা কিটোন পাইলাম, আমরা কি শিখছিলাম? অ্যালডিহাইড হলো গিয়া টলিন বিকারক, ফেইলিং দ্রবণ এগুলোর সাথে বিক্রিয়া করে, কিন্তু কিটোন কিন্তু করে না। বুঝতে পারছো? তারপর দেখো তাইলে এখানে তিনটাই কারেক্ট অ্যান্সার হয়, ওগুলো আশা করি বুঝছো, মুছে দিলাম। দেখো এখানে এক্সপ্লেন তিনটা সঠিক দেওয়া আছে। এইখানে তোমাদের জন্য যেটা হলো আমি সবসময় করি বা বোঝানোর চেষ্টা করি যে একটা টপিক পড়তেছো, সেই টপিকের রিলেভেন্ট MCQগুলা বা রিলেভেন্ট জিনিস কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। দেখো টলেন রিয়েজেন্টের বিক্রিয়া কি? এই যে অ্যালডিহাইড, এটা ধরো টলেন বিকারক AgNH3+OH। ওকে, তার সাথে যখন বিক্রিয়া করে এবং পানি থাকে তখন দেখো এটা হলো RCOOH হয়, বা এখানে অ্যাস্টার আয়ন হিসাবে H দেয় না। যদি আমরা এখানে H2O না দিয়ে শুধু OH দিতাম তাহলে দিতাম না। সিলভারের প্রেসিপেট পরে সাদা কালারের অ্যামোনিয়া হয়ে যায়, এই যে অ্যামোনিয়া যে থাকে সেটা, আর পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াগুলা অ্যালডিহাইড দেয়, কিটোন কিন্তু দেয় না। ফেইলিং টেস্ট যেটা, সেটা হলো যে Cu2+ আর OH- থাকে, সেটাই দেখো কার্বক্সিলেট আয়ন হয়, Cu2O হয়, এটা হলো লাল কালারের প্রেসিপেট পরে, আর হলো পানি পাওয়া যায়। বুঝছো? এখন স্যার
এই দুইটা লিখছেন, তাহলে এইটা আবার কেন লিখছেন? এটা আবার কি? এইটা লেখার একটা কারণ হলো অ্যালডিহাইড আর কিটোন তো আলাদা হয়ে গেল, কিন্তু আমাকে বলো তো মিথানোইক অ্যাসিড যেটা HCOOH, এটারে যদি আমি একটু ডং করে এইভাবে লিখি, তুমি খেয়াল করে দেখো তো, এই পাশটা পড়লে এটা কি কার্বক্সিলিক অ্যাসিড পড়া যাইতেছে, আর এই পাশটা পড়লে এটা কি অ্যালডিহাইড পড়া যাইতেছে না? তাহলে এইটাও জানো টলেন রিয়েজেন্ট আর ফেইলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয়। কিন্তু তাহলে আমি যদি কোনো দিন অ্যালডিহাইড না পাই আর মিথানোইক অ্যাসিড পাওয়া যায় বা ফর্মিক অ্যাসিড পাওয়া যায়, তাহলে সেটাও তো দুইটা বিক্রিয়া দিয়ে যাবে, তাহলে ওইটাকে কিভাবে আলাদা করব? তো আমাদের বইয়ে আরেক ধরনের বিক্রিয়া আছে যেটা আমরা মনে রাখি, সেটা হলো 2,4-DNPর সাথে বিক্রিয়া, 2,4-DNP, ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাসিন। এটা আমি কিভাবে মনে রাখি জানো? এই যে আর সি ডাবল বন্ড ও, তারপর আর অথবা এখানে এইচ, মানে এই বিক্রিয়াটা অ্যালডিহাইডও দেয় অ্যাজ ওয়েল অ্যাজ কিটোনও দেয়। ওকে, প্লাস এখানে দেখো আমি একটু এইভাবে আঁকতাছি, 2 নাম্বার পজিশন এটা, 4 নাম্বার পজিশন এটা, এই যে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। তো ডাইনাইট্রো তো হইলো স্যার, দুইটা নাইট্রো গ্রুপ নিলাম, ফিনাইল হাইড্রাজিনের জন্য আমরা এখানে NH নিব আর হলো NH2 নিব, ঠিক আছে? এইখানে যে জিনিসটা হয়, আমি একটু মুছি, এইখানে যে জিনিসটা হয় যে এই দুইটা যখন বিক্রিয়া করে, এই দুইটা হাইড্রোজেন আর এই অক্সিজেনটা পানি তৈরি করে ফেলে, আর বাকি যতটুক থাকে আর সি ডাবল বন্ড ও, এখানে আর অথবা এইচ, তো এই অক্সিজেনটাও তো চলে যায়। তো দেখা যায় কি জানো, এই কার্বনটাও কি দ্বিবন্ধনে কানেক্টেড থাকে, আর নাইট্রোজেন যেটা আছে সেটা দুইটা হাতও চলে যায় না, তাহলে সেই নাইট্রোজেনটা আইসা এইখানে কানেক্টেড হয়, তারপর এইখানে NH আছে, তারপর এখানে বাকি যেই যতটুক ছিল বেনজিনের ততটুক হলো হয়ে থাকে, পানিটা আমি লিখলাম না, এবং কমলা হলুদ কালারের একটা পিপিটি সৃষ্টি হয়, প্রেসিপিটেশন। তার মানে দেখো এখানে কিন্তু মানে অ্যালডিহাইডও বিক্রিয়া দিতেছে, কিটোনও বিক্রিয়া দিতেছে, কিন্তু এই বিক্রিয়াটা না মিথানোইক অ্যাসিড দিতে পারে না বা ফর্মিক অ্যাসিড দিতে পারে না। দ্যাটস ওয়াই এটা পড়ালাম রিলেভেন্ট টপিক হিসাবে। ওকে, তাহলে দেখো এখানে আমি একটু এইভাবে লিখছি, এখানে সেম জিনিস লিখছে, এই যে অক্সিজেনটা এই যে দুইটা হাইড্রোজেনের সাথে চলে গিয়ে পানি হয়েছে, আর এই যে 2,4-DNP আছে ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, আর এখানে DNPH ডেরিভেটিভের হাইড্রাইডটা হয়েছে, হাইড্রোজেনেট হয়েছে, ঠিক আছে? এই হলো গিয়া কথা হাইড্রোজেন। আশা করি বোঝা গেছে আগের MCQটা। যদি আরেকটু জটিল ঠটিল হয় কীরকম কী আসবে সেটা, কোনটি সঠিক কোষ গঠন বিক্রিয়া সেটা ব্যাখ্যা করো। কোষ গঠনের আশা করি এটা হলো তেমন কোনো প্যারা হওয়া উচিত না। সল্ট ব্রিজ, এদিকে দিবা কি অ্যানোড, এদিকে দিবা কি ক্যাথোড। অ্যানোডে হলো জারণ বিক্রিয়া হয় আর ক্যাথোডে হলো বিজারণ বিক্রিয়া হবে, তো সেইটা মনে রাখলেই তো হয়ে যায়। তাহলে দেখা আর নর্মালি অধিক সক্রিয় ধাতু অ্যানোডে এবং কম সক্রিয় ধাতু ক্যাথোডে পরিণত হয়, তো তোমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে দেখো তুমি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হইতেছে আর কপার 2+ থেকে কপার হইতেছে, শেষ। এটাই রাইট অপশন হবে। এই দেখো ক নাম্বারই রাইট অপশন। তারপর দেখো একটি পাত্রে X মোল H2 গ্যাস, Y মোল Cl2 গ্যাস আছে, ভালো কথা পরিমাণ বলে দেয় নাই, ঠিক আছে? H2 গ্যাসের মোল ভগ্নাংশ নির্ণয় করো। মোল ভগ্নাংশ হলো X দ্বারা প্রকাশ করে, তাহলে মোল ভগ্নাংশের ফর্মুলা হলো কি, যেই গ্যাসের মোল ভগ্নাংশ বের করতেছো তার মোল সংখ্যা ডিভাইডেড বাই হলো নিচে হলো মোট মোল সংখ্যা এন টোটাল। তো মোট মোল সংখ্যা এখানে দুইটা গ্যাস, তো তাহলে হাইড্রোজেন যোগ ক্লোরিনের হবে। এখন হাইড্রোজেনের মোল সংখ্যা X আর ক্লোরিনের মোল সংখ্যা Y, তাহলে উপরে হবে X, নিচে হবে X + Y। এইভাবে না এসে এটা আবার কি আংশিক চাপ দিয়েও আসতে পারতো। যদি হাইড্রোজেনের আংশিক চাপ বলতো তাহলে কি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে অ্যান্সার হতো X × X + Y, আর এটা হলো ক্যাপিটাল P, সেটা হলো মোট চাপ। যাই হোক ওইটা চাই না, ওইটা এখন না যাই, মোল ভগ্নাংশ বলছে, তাহলে X/X + Y হবে কারেক্ট অ্যান্সার। বুঝতেছো? এই দেখো X/X + Y এটাই লেখা আছে। পরে হলো, আচ্ছা দেখি আমি কি বেশি আগে গেলাম না, ঠিক আছে। পরে হলো তড়িৎ বিশ্লেষণে কোন আয়নটি প্রথমে চার্জ মুক্ত হবে?
এইটা একটু মুখস্থ টাইপ এমসিকিউ, এইটা ওয়েচ মাইনাস হবে এবং এটা আশা করি তোমরা মনে রাখবা, ঠিক আছে। এই যে এখানে যে ছকটা দেওয়া আছে এটা বইয়েরই ছক এবং এটা থেকে নর্মালি কিন্তু এমসিকিউ থাকে। দেখো অ্যানায়নের ক্ষেত্রে উপর থেকে যত বেশি নিচে আসতেছো তত চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়তেছে, তো হাইড্রোক্সিল অ্যান্সার হবে। ক্যাটায়নের ক্ষেত্রেও সেম, উপর থেকে নিচে আসলে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ে, তার মানে উপরের গুলোর তুলনায় নিচের আয়নগুলোর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কিন্তু বেশি। আর শর্টকাটে তুমি যদি ক্যাটায়নগুলোর জন্য একটু ছন্দ মনে রাখতে চাও তাহলে আমি এখানে একটা লিখতে পারি যে কেনাকে এলো যেন ফিরে হাই কুলাঙ্গার হাজিন আজ পিটাবে আমায়। এটা দিয়া তুমি মোটামুটি মনে রাখতে পারো, ঠিক আছে, তুলনা নিও। লাস্ট যেটা, কোন দ্রবণ লবণ সেতুতে ব্যবহার করা হয়? KNO3, KNO2, KMNO4, K2CO3। আমরা নর্মালি লবণ সেতু কেন ইউজ করি? আয়ন সমতাকরণ করা নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘক্ষণ বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য। এটা খ দাগেও আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে। নর্মালি যেই ইয়াগুলো হলো লবণ সেতুতে ইউজ করা হয়, KCl, KNO3 এগুলা, তাই না? কিন্তু এরকম যদি কনফিউজিং অপশন হয় একটু কষ্ট করে এটা মনে রাখবা এবং এখানে দেখো ব্যাখ্যায় কি লেখা আছে যে লবণ সেতুতে এমন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় যা কোষের দ্রবণের সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। যারা ক্যাটায়ন ও অ্যানায়নের আয়নিক সচলতা প্রায় সমান রাখে, মানে ওরা যেন কন্টিনিউয়াসলি ভাঙতে পারে, বিক্রিয়া করতে পারে, এবং যেমন KNO3, KCl ব্যবহার করা হয় যেটা আমি বললাম। তো KMNO4 একটা জারক পদার্থ, K2CO3 আবার দেখা যায় যে ক্যাটায়নের সাথে বিক্রিয়া করে প্রেসিপিটেশন সৃষ্টি করতে পারে, তাই দেখা যায় যে KNO3 একটি আদর্শ লবণ। এই হলো 25টা মোটামুটি এমসিকিউ করলাম আমরা ওভারঅল। এই এমসিকিউগুলো আশা করি তোমাদের কাজে দিবে, ঠিক আছে। এবং একটা কথা বলি, এখন জানো অলমোস্ট ফজরের টাইম, কোনো জিনিস অটোমেটিক কিন্তু জীবনে আসে না, তোমাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। একটা ভিডিও বানানোর ক্ষেত্রে যেই টিচাররাই পড়ায় সে তার বেস্টটাই দেওয়ার চেষ্টা করে, তোমরা যদি জাস্ট আবারও বলি ওয়ান শটের নামে দীক্ষা চলে যাও, তুমি পারবে না, ভালো রেজাল্ট হবে না। একটা সাপোজ ধরো ভিডিও মেকিং নিয়েই ধরো, তুমি চিন্তা করো কি পড়ানো হবে, এইটা চিন্তা করা, তারপর কোনটা আসতে পারে ওইগুলো আবার পিপিটি বানানো, ক্লাস নেওয়া, সেই ক্লাস আবার এডিট করে আপলোড করে তোমার পর্যন্ত যাওয়া পর্যন্ত তুমি যদি 1 ঘন্টার একটা ভিডিও দেখো অনেক ঘন্টা লাগে, 12 থেকে 14 ঘন্টা। সবার যদি ওয়ার্ক পাওয়ার চিন্তা করা হয় তাহলে দেখো সামান্য এই জিনিসের জন্য যদি এত স্ট্রাগল করতে হয়, তাহলে তোমার এই যে পড়াটা নিচ্ছ এটা এনজয়মেন্টের সাথে, প্যাশনের সাথে একটা ভীষণ থাকতে হয়, নাহলে কিন্তু কেউ এতক্ষণ লেন্দি কাজ করে না। ঠিক সেই রকমই তোমরা এই যে ক্লাসটা দেখলা, এটা কিন্তু একটা আউটপুট গেইন করতে হবে, তাই না? এই আউটপুট গেইন তখনই হবে যখন তুমি এইভাবে বুঝে বুঝে পড়বা। তুমি যদি খেয়াল করো এখানে দেখো, এটা যদি আমি ক্রস করি, এখানে 67 স্লাইডস আছে, আমরা অলরেডি মাত্র 28-এ আসছি, আমরা আরও কতটা রোড আছে, এটা যেতে হবে, তাই না? এর জন্য কি করতে হবে? পারসিভারেন্স নিয়ে আগাতে হবে। ঠিক সেরকম তোমারই ভালো লাগার না, সবসময় কাজ করতে হবে, ঠিক আছে। এবং এক্সামে ভালো একটা এক্সাম দাও। বেস্ট অফ লাক।